অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডরের 137তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ডরের 137তম পর্বটি আমরা ধারণ করেছি ড্যামরার পাইটি এলাকার কোন একটি হন্টেড জায়গাতে। আজকের ডরে দুজন বন্ধুকে আমরা পাচ্ছি সুমনের সাথে, যারা বিশেষ এই হন্টেড জায়গাটিতে বসে নিজের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছে। তারা হচ্ছে রায়হান এবং আব্দুল্লাহ। শুরু হয়ে গেল হন্টেড প্লেস ভিত্তিক বাংলাদেশের একমাত্র রেডিও রিয়েলিটি শো। শুধু হন্টেড প্লেস ভিত্তিক আমরা বলবো না, ফেসবুক লাইভ হন্টেড প্লেস থেকে ডরের যেই মাত্রা আমরা যোগ করেছি, আমাদের সেন্সের জায়গা থেকে আমরা বলতে পারি পৃথিবীর কোথাও ট্যারোট কার্ড নিয়ে রেডিওতে ভৌতিক কোনো অনুষ্ঠান হয় না। এবিসি রেডিও এই প্রথম। আমি, আমার টিম, রেজা ভাই, সুমন, লোবান, আরজি কিবরিয়া বাংলাদেশের রেডিও কালচারে নতুন কিছু আমরা দেবার চেষ্টা করেছি। রাত 12টায় শুরু হবে ট্যারোট কার্ড স্পেশাল সেগমেন্ট উইথ রেজা ভাই। সঙ্গে থাকবো আমি, আরজি কিবরিয়া। এবং শুরুতেই মনে করিয়ে দিচ্ছি, আগামীকাল শুক্রবার ডরের ট্যারোট কার্ড পেজ থেকে লাইভ থাকবো আমরা হন্টেড প্লেস থেকে ঠিক রাত 11:50। ডর মানে ভয়। কি হইল লোবান? মানে সব ঠিকঠাক আছে, মানে সবসময় তো চেক করে নেয়। আজকে খবর আছে আমাদের। খলিল ভাই, আপনি ভালো করে দেখেন। মানে বুঝলাম না, মানে আপনি না চেক করে বের হলেন। ঠিক আছে, শুন, ওগুলো বাদ দাও। খলিল ভাই গাড়ি দেখুক, আমরা চলো এই পাশে একটু হাওয়া বাতাসকে হাতির ঝিলের দৃশ্য উপভোগ করি। খলিল ভাই হয়ে গেলে ডাক দেবে। শুরুতেই কিন্তু একটা ঝামেলা আজকে বোঝা গেছে। মানে শুরুতেই আজকে মানে কুফা বলে না, একটা কুফা লাগছে। আসলে খলিল ভাইয়েরও দোষ নেই, কারণ সবসময় উনি গাড়ি চেক করে। এটারে আমরা ভৌতিক ভাবে না নেই, এটারে ধরো আমরা এমনিও হতে পারতো, কিন্তু তাই না, গাড়ি নষ্ট হওয়ারই জিনিস সেটা। তো এটারে আমরা ওইভাবে না নিই। আমরা ভৌতিক ভাবে নিচ্ছি না মোটেও, শুধু আমরা বলছি যে আজকে স্টার্টটা একটা হোঁচট খেয়ে হয়েছে আর কি। আমার মনে হয় বোটটা খোলা থাকলে ভালো হতো, বোটে করে পার হয়ে যেত। যাই হোক, বোটে উঠছো কখনো হাতির ঝিলে? আমার যদিও ওঠা হয়নি। আজকে আমরা কোথায় যেন যাচ্ছি লোবান? জায়গাটার নাম ডেমরা রোড। ডেমরা রোডের সেই পাইটি এলাকা। তো তবে গাড়ি ঠিক হয়ে গেলে বেশিক্ষণ লাগবে না, খুব কাছে। এত রাত্রে মোটামুটি রাস্তা আশা করি ফাঁকাই পাবো আমরা। রাত মোটামুটি বেশি হওয়ায় রাস্তায় খুব একটা যানজটও ছিল না, এবং অল্প সময়ের মধ্যেই কারওয়ান বাজার থেকে স্টাফ রোড হয়ে আমরা পৌঁছে যাই ডেমরার পাইটি এলাকায়। পৌঁছে তো গেলাম লোবান, তাহলে কোথায় কি করতে পারি? এটাই পাইটি, যে সাইনবোর্ড দেখতে পাচ্ছ। আমার মনে হয় ওরা যখন ছিল অনেকে, তখন আমাদেরকে কিন্তু এইসব মেইন রোডে দাঁড়াতে মানা করছে। আমরা বেটার গাড়িটার এই গলির ভিতর ঢুকিয়ে রেখে আমরা আমাদের কাজ স্টার্ট করি। খলিল ভাই এদিকেই থাকুক। আসলে একটু যারা শুনছে ডর, তাদেরকে বলি আমরা এই মুহূর্তে পাইটি এলাকাতে আছি ডেমরার, এবং এই এলাকার মানুষ তো নিশ্চয়ই জানে এই জায়গাটাকে নিয়ে অনেক কথা প্রচলিত আছে। আমি জানি না যে এটাকে আপনারা ভৌতিক হিসেবে নেবেন কিনা। ইনফ্যাক্ট আমরা নিজেরাও ওইভাবে নিচ্ছি না, কিন্তু আমরা আসছি দেখার জন্য। এলাকায় কিন্তু সুমন একটা মানে এটা একটা গুজব বলি বা যাই বলি, ওরা কিন্তু খুব ভাবে বিশ্বাস করে যে দেখো এই জায়গায় কোনো বাঁক নেই, কোনো স্পিড ব্রেকার নেই, কিন্তু এই জায়গাটায় প্রচুর পরিমাণে গাড়ি থাকে, বড় বড় গাড়ি। এবং সেই জন্য ঢাকা সিলেট রোডের গাড়ি, তারা তো ভালো ড্রাইভার। হ্যাঁ, গাড়িগুলা কিন্তু শুধুই নাকি অ্যাক্সিডেন্ট করে এয়ারপোর্ট রোডের ওই জায়গাটার মতো। একটা বিষয় হচ্ছে যে এটার মূল ঘটনা হচ্ছে যে এই জায়গাটাতে খুব বেশি দুর্ঘটনা ঘটে, এবং তাতে বেশ কিছু মানুষের প্রাণও গেছে এখন পর্যন্ত। এবং মানুষের মাঝে এটা ঢুকে গেছে এই জায়গাটার একটা মানে অশুভ কিছু আছে, যে উইদাউট রিজন এই ধরনের দুর্ঘটনা ঘটছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের সেট আপও রেডি হয়ে যাবে। আমরা একটা সেফ জায়গা বেছে নিয়েছি, যেখান থেকে বসে আজকে আমরা ডরটা ধারণ করব। আজকে আমাদের সাথে দুজন গেস্ট রয়েছে। এই পাইটি এলাকার ঘটনাও কিন্তু ধীরে ধীরে আপনাদেরকে বলবো, যে এই জায়গাতে আমরা আছি।
ওকে, সব সেট আপ রেডি হয়ে গেছে, অর্থাৎ পুরো টিম রেডি। আর দেরি করতে চাই না, আমি অতিথিদের কাছে চলে যেতে চাই, তাদের এক্সপিরিয়েন্সগুলো শুনতে চাই, যেটার জন্য আমি বরাবর এক্সাইটেড হয়ে থাকি আপনাদের মতোই, যে কি আজকে নতুন নতুন এক্সপিরিয়েন্স অপেক্ষা করছে আমাদের জন্য। যাই হোক, সেই ঘটনায় যাওয়ার আগে আরো একবার বলতে চাই, আপনিও যদি এইভাবে কোনো এক জার্নিতে এসে আপনার সাথে ঘটে যাওয়া কোনো হরর ঘটনা শেয়ার করতে চান, কিংবা আপনার আশেপাশে কোনো মানুষের সাথে যদি ঘটে গিয়ে থাকে সেই ধরনের ঘটনাও যদি আপনি আমাদের সাথে, সেই সাথে লাখ লাখ মানুষের সাথে শেয়ার করতে চান, তাহলে কিন্তু আমাদের ফোন নাম্বার, যেটা শুরুতেই বলা হয়েছে, যেটা আরজে কিবরিয়া বলেছে, সেই ফোন নাম্বারে ফোন করতে পারেন। তাছাড়া আপনি আমার ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/rjsuman. স্পেলিংটা বলে দিচ্ছি, SUMAN suman.DOR. আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো চলুন আমরা প্রথম অতিথির কাছে যাই এবং তার পরিচয়টা জানি। আপনার নাম? মোহাম্মদ রায়হান কবির। রায়হান কবির, ওকে। পেশায় আমি যতটুকু জানি আপনি একজন মিস্ত্রির কাজ করেন এবং বিভিন্ন জায়গায় কাজ করেন। তো আমরা শুরুতে কোনটা দিয়ে শুরু করতে পারি? আমি প্রথমে আমার ঢাকার ঘটনাটা বলতে চাই। বাড্ডা এলাকার কোন একটা মাদ্রাসার, যে মাদ্রাসায় আমার এক বন্ধু পড়ে, তো ওই মাদ্রাসার বড় হুজুর, যিনি মানে জিনগত অনেক ঘটনা ঘটে ওনার সাথে। একটু আমার লিসনার যারা আছে একটু তাদেরকে বলি, ওনার বন্ধু ইনফ্যাক্ট আসতে চেয়েছিল, কিন্তু তার আইডেন্টিটি খুব একটা মানে সামনে চলে আসতে পারে, তো সেই জন্য মানে সে আর নিজে থেকে ঘটনাটা বলার ইচ্ছা প্রকাশ করেনি, তার পক্ষ থেকে তার বন্ধুই শেয়ার করছে। ওকে, আমরা ঘটনাটা শুনি। মাদ্রাসাতে বড় হুজুর আর কি জিন ছাড়াতেন এক সময়। ওই জায়গা থেকে ওনার সাথে মানে জিনদের সাথে ওনার একটা শত্রুতার সৃষ্টি হয় এবং অনেক শক্তিশালী জিন যাদেরকে তিনি কাবু করতে পারেনি এবং তারা তাকে প্রায় সময় জ্বালাতো। একদিন রাত্রে উনি শুয়ে আছেন, হঠাৎ করে ওনার গার উপরে কিছু পানি পড়ছে। উনি তো একা রুমে ঘুমান? জি, উনি একা রুমে ঘুমান। উনি ওনার রুমে যখন দরজা বন্ধ করে ঘুমান, হ্যাঁ, সেই দরজা ছাড়া তো আর কারো ঢোকার কোনো রাস্তা নেই? না, অন্য কোনো রাস্তা নেই। ঘুম ভাঙার পরে উনি দেখেন একটা কালো ছায়া ওনার খাটের চারপাশ দিয়ে ঘুরতেছে। তো উনি তবু একটু ভয় পাচ্ছিলেন। তারপরে ওই ছায়াটা ওনার পাশে বসে। এটা কি মানে উনি মাঝে দেখতে পায়? জি, এটা মাঝে মধ্যে উনি দেখতে পায়। আচ্ছা, ওই দিন একটু ব্যতিক্রম, হয়তোবা থ্রিল বন্ধ করে শুনি, এর কারণে ওনারে ক্ষতি করার চেষ্টা করতেছে। এবার ওনাকে একটা ধাক্কা দেয়, উনি পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওই ছায়াটা অদৃশ্য হয়ে যায়। হুজুর মানে সাথে সাথে দোয়া কালাম করে শরীর বন্ধ করে। মানে এই মাদ্রাসার যে ছাত্র বন্ধু আছে আমার, তারাও অনেক কিছু দেখে, অনেক সময় মানে দেখে যে ছায়া চারপাশ দিয়ে ঘুরতেছে। এরপরে আর কি ওনার সাথে অনেক ঘটনাই ঘটে। ওনাকে একদিন উনি ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে দেখে একটা কালো ছায়া ওনার রুমে প্রবেশ করলো। উনি হালকা হালকা ঠিক পাচ্ছেন যে কোন একটা উপস্থিতি আছে। তো হঠাৎ করে উনি দেখেন যে উনি বিছানার উপরে নাই, মানে শূন্যের উপর মনে হচ্ছে ভাসতেছে। তো ওনার আর কি সেই সময় চোখটা খুলে যায়। উনি দেখে 1-1.5 হাত উপরে উঠে গেছে খাটের, প্রায় শূন্যে ভাসমান। উনি হাত পাও মানে লড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এর মধ্যে উনি অনুভব করলেন উপর থেকে কোনো একটা কিছু ওনাকে চাপ দিল, খাটের মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর উনি কোমরে এবং পায়ে খুব ব্যথা পেলেন। এরপরে উনি ভাবলেন যে এরকম ভাবে ওনার ছাত্রদের ক্ষতি হতে পারে, এর কারণে উনি একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা শুরু করলেন। এরপরে উনি 4টা তাবিজ মাদ্রাসার 4টা কোনায় পুঁতে দিলেন। এরপরে আরো কিছু রিচুয়াল আছে, ওইগুলা পালন করার পরে মানে মাদ্রাসাটা এখন প্রায় সুরক্ষিত। আমরা জানি যে জিনরা অনেক কিছুই করতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে ওদেরকে বাধ্য করেও করানো যায়, যেটা অনেকেই করে থাকে। এবং তো যখন বাধ্য করে কাউকে কিছু করানো হয়, তো সেই জিনিসগুলো সবসময় একটা মানে আঘাত করার একটা প্রক্রিয়া তাদের মাঝে থাকে। যখনই সুযোগ হয়, আমার মনে হয় অনেকটা এই ক্ষেত্রে এই ধরনের বিষয় রয়েছে। যাই হোক, এই হচ্ছে আপনার প্রথম ঘটনা। জি, এরপরে আরো কিছু ঘটনা তো আছে। তো রায়হান ভাই, আপনার নিজের সাথে যেই ঘটনা ঘটেছে, এবার একটু এই ঘটনাটা আমি শুনতে চাই। 2-3 সপ্তাহ আগে আমার সাথে ঘটে গেছে। আচ্ছা আচ্ছা। আমি নিজস্ব কাজে কারওয়ান বাজারের একটা বড় বিল্ডিং এ 10 তলায় কাজে যাই। সেদিন ছিল বৃষ্টির দিনে একটু নীরবতা কাজ করে এবং বিল্ডিং এর ভিতরে একটু অন্ধকার অন্ধকার ছিল। এবং ওটা আমি সেই বিল্ডিংটার নামটা আমরা বলছি না, আমি শুনেছি ওনার কাছে বিল্ডিংটার নাম খুব রিনাউন্ড একটা বিল্ডিং কারওয়ান বাজার এলাকায়।
তারপরে আমি একটু মানে কাজের জন্য বালু লাগবে, তো বালু আনতে লিফটের কাছে যাই। তো লিফটের পাশে একটা রুম আছে, রুমটার হালকা করে দরজা খোলা, ভিতরে অন্ধকার। তো আমি দূরের থেকে মানে কিরকম যেন একটু মনে হইলো যে ভিতরে হয়তোবা কেউ কিছু আছে, মানে একটু উত্তেজিত হয়ে চলে গেলাম ওই জায়গায়। যাওয়ার পরে এখন আমি দরজাটার ফাঁক দিয়ে তাকানোর পরে এরকম অন্ধকার, মানে আধো আলো আধো অন্ধকার, এরকম একটা জায়গায় দেখলাম কি যেন একটা নড়ে উঠলো। আমি একটু ভয় পেয়ে গেলাম, আমার পুরো শরীর কাটা দিয়ে উঠলো। মানে কোনো কিছু দেখতে পাচ্ছেন না? না, আমি কোনো কিছু দেখতে পারি না। মনে হলো যে কিছু একটা নড়েছে, মনে হলো যে একটা ছায়ার মতো কোনো একটা কিছু লড়ে গেছে। ইতিমধ্যে একটা বাতাস আমার শরীরে এসে লাগলো এবং মনে হলো একটা কালো একটা ছায়া আমার ভিতরে ঢুকে গেছে এবং একটা ঠান্ডা একটা বাতাস আমার শরীরে লাগলো। কিন্তু ওই জায়গায় বাতাস আসার কোনো মানে কথা নেই, মানে আটকা জায়গা। আমার শরীরটা পুরো শিউরে উঠলো। ওঠার পরে আমি ওই জায়গা থেকে তাড়াতাড়ি মানে কাজের জায়গায় চলে গেলাম। আচ্ছা, এই জায়গাটাতে এর আগে আর আপনি যান নাই? ওই রুমটাতে আপনি যান নাই? এর আগে আমি আর কোনো সময় যাইনি। এরপরে কি কখনো গিয়েছেন, রুমটা দেখার চেষ্টা করেছেন? এরপরে যে সময় একটু আলো ছিল তখন যে দেখছি ওই জায়গায় মানে কাজের উচ্ছিষ্ট অংশগুলো ফেলানো, ওই জায়গায় পরিত্যক্ত পড়ে থাকে। আসলে যেটা জানি যে কোনো জায়গায় পরিত্যক্ত রাখা উচিত না। আপনার যখন এই ঘটনাটা আমি শুনলাম, জাস্ট আমার নিজের কিছুদিন আগের একটা এক্সপেরিয়েন্স একটু শেয়ার করি আপনাদের সাথে। কোইন্সিডেন্টলি ওই দিন বাসায় আমি একাই ছিলাম। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে আমি ব্রাশ করতেছি ওয়াশরুমে, দরজাটা অর্ধেকটা ফাঁকা। তখন মনে হয় রাত অলরেডি 12টা ক্রস করে গেছে। এক হাতের মতো ডিস্টেন্স ছিল আমার বডি থেকে দরজাটার। হঠাৎ করে দরজাটা লেগে গেছে। বাতাসে হলে কি হয় যে বাড়ি খায় আবার চলে আসে। মনে হলো যে কেউ বাইরে থেকে দরজাটা হুট করে টান দিয়ে একদম লাগিয়ে দিয়েছে, এরকম ভাবে লেগে গেছে। আমি ভয় পেয়ে গেছি। মানে কি ঘটলো, ওই জায়গাটাতে বাতাস আসার মতো কোনো জায়গা নাই। ইনফ্যাক্ট এটা হচ্ছে আসল ঘটনা। হঠাৎ করে লেগে গেছে এবং এটা তো আর খোলে না। মানে আমি সাথে সাথে আমি দরজাটা টান দিয়ে খোলার চেষ্টা করলাম এবং প্রথমে যখন একটু টান দিলাম দেখলাম যে দরজাটা খুলছে না, মনে হচ্ছে যে লক হয়ে গেছে। মানে আমি সিরিয়াসলি আমি ভয় পেয়ে গেছি ওই দিন। তখন আমি ভাবছিলাম যে আমি ভেন্টিলেটর খুলে আমি পাশের ফ্ল্যাটের কাউকে ডাকবো। এমন সময় আরেকবার একটু জোরে টান দিলাম, দেখলাম যে খুলে গেছে এবং আমি সাথে সাথে রুম থেকে বের হয়ে গেছি। বের হয়ে আমি পুরো ফ্ল্যাট খুঁজলাম যে বাইরে মানে ঝড় হচ্ছে কিনা বা বাতাস হচ্ছে কিনা, এবং আমার জানালা টানালা সমস্ত কিছু আটকানো ছিল। যাই হোক, আমি আর ওই দিন কোনো লজিক খুঁজে পাইনি কেন হঠাৎ করে দরজা এইভাবে লেগে গেছে। আমি এখনো বিলিভ করি যে এটার পেছনে কোনো একটা লজিক আছে। তো যাই হোক, আপনার প্রসঙ্গেই আসি, অনেক কথা বলে ফেলেছি। তো এরপরে যখন আপনি ওই বিল্ডিং এ কাজ করেছেন, এরপরে আর এই ধরনের এক্সপিরিয়েন্স তো হয়নি? না, এরকম আর এক্সপিরিয়েন্স হয়নি। তো রায়হান ভাই, আমি যতটুকু জানি আপনার আরো একটা ঘটনা আছে আমাদের সাথে শেয়ার করার মতো। হ্যাঁ, একটু ওই ঘটনাটা শুনি, কি ছিল ওটা? জি, ওটা আমার এক বন্ধুর বড় ভাই, তার সাথে ঘটে যাওয়া। তারা ঘটে, এটা ঘটে বাড্ডা এলাকায়। উনি এক রডের কাজ করে, 6 তলার উপরে কাজ করতেছেন। তো ওই জায়গার একটা মানে খারাপ ইতিহাস আছে, আগের খুব মুখে প্রচলিত আছে কাহিনীটা, যে মানে ওই জায়গায় একটা বোর্ড রাখার জায়গা ছিল, সব বোর্ড ওই জায়গায় এসে ফিরত, আর ওই জায়গায় অনেক মানুষ মাইরা ফেলায় থোয়া হইতো। আচ্ছা, এই মানুষগুলা ওই জায়গায় পয়সা গুলো দিত, না হলে খবর দিত, কেউ খোঁজ পাওয়া যেত, কারো পাওয়া যেত না, এরকম ব্যাপার স্যাপার ঘটতো। এই জায়গায় আমার ওই বড় ভাইটা মানে কাজ করতে গেছে, 6 তলার উপরে উনি কাজ করতেছে। এমন জায়গায় বসে আছে যাতে না পড়ে, মানে কিনার থেকে 5-6 হাত ভিতরে বসে আছে। তারপরে উনি হঠাৎ করে দুপুর বেলা একদম 12-12:30 বা 12:05 এরকম টাইম হবে, ফিল করলো যে কোন একটা হাতের একটা স্পষ্ট উপস্থিতি বুঝতে পারছে, যে ওনার ধাক্কা দিছে জোরে। ধাক্কা দেওয়ার পরে উনি 5-6 হাত পিছে যায় ছাদের থেকে পড়ে গেছেন। কর্নার থেকে 5-6 হাত ভেতরের দিকে গেছে? জি, 5-6 হাত ভিতরের দিকে। আচ্ছা আচ্ছা। তো উনি পড়ে যাওয়ার পরে ওনাকে হাসপাতালে নেওয়া হয়। নেওয়ার পরে উনি আর কি কোন রকম ট্রিটমেন্টে একটু সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে বাড়িতে আনা হয়, তখন কথা বলতে পারতেছিল। তখন ওনার মুখ থেকে এই ঘটনাটা শোনা যায় যে আসলে এটা ওনার মানে কোনো দুর্ঘটনা না, কোনো একটা অপশক্তির মাধ্যমে ঘটছে। উনি কি একদম স্পষ্ট টের পেয়েছে যে ওনাকে ধাক্কা দিয়ে ফেলা হয়েছে? জি, এটা একদম উনি স্পষ্ট ভাবে। আশেপাশে কেউ ছিল না তখন? উনি যে জায়গায় কাজ করতেছিল ওই জায়গায় কেউ ছিল না। আচ্ছা, তার নিচে কাজ চলতেছিল, ওই জায়গায় সবাই ছিল। মাঝ দুপুরে ঘটনাটা ঘটে, এরপরে ওনাকে ট্রিটমেন্ট করা হয়। করার পরে উনি এখন কথা বলতে পারে আর বসতে পারে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি, 2-3 মাস।
অবশ্যই আমরা দোয়া করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। মানে এটা যারা শুনছে ডর এই মুহূর্তে তাদের অনেক ধরনের মতামত এটা নিয়েও হবে আমি জানি। কাজের জায়গাগুলোতে অনেক সময় এই ধরনের দুর্ঘটনা ঘটে, অনেক সেফটি নিয়ে চললেও দেখা গেছে সেফটির মধ্যে দুর্ঘটনা ঘটে যায়। তো এটাতে কতটুকু ভৌতিকতার বিষয় আছে আমি জানি না, আমি বিলিভ করি যে এটাতে একটা দুর্ঘটনাই ছিল। কিন্তু যে ভিকটিম সে যখন বলে যে সে টের পেয়েছে তাকে 5-6 হাত ভেতর থেকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে, তখন বিষয়টা মনে হয় একটু অন্যরকম লাগে। তো যাই হোক, সেটা কে কিভাবে বিচার বিশ্লেষণ করবেন এটা এর সমস্তটাই আপনাদের উপর নির্ভর করে। তো রায়হান ভাই, এই হচ্ছে আপনার আজকের ঘটনাগুলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে চান্স দেওয়ার জন্য। তো প্রথম জনের এক্সপেরিয়েন্স গুলো আমরা শুনলাম এবং আরো একজন অপেক্ষা করছে, তার ঘটনাও শুনবো। সেই ঘটনায় যাওয়ার আগে আমি একটা ঘটনা একটু ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আসলে ইনফ্যাক্ট ঘটনাটা আমার না, ডরেরই কোনো একজন লিসনার বলি বা ফ্যান বলি, তাদের এলাকায় ঘটে যাওয়া ঘটনা। আমি আমার যে ফেসবুক পেজের কথা বলেছিলাম www.facebook.com/rjsuman.dor, এই পেজে কিছুদিন আগে জুবায়ের নামে একজন আমাকে একটা ঘটনা লিখে পাঠিয়েছে। ঘটনাটা পড়ে আমার মনে হলো যে এটা শেয়ার করা যায়। জুবায়ের যেটা লিখেছে এটা তার নিজের ঘটনা না, তার বাড়ি হচ্ছে চট্টগ্রামে এবং চট্টগ্রামেরই কোনো একটা কবরস্থানে যে গোরখোদক থাকে, মানে যারা কবর খোদাই করে এবং তত্ত্বাবধানে থাকে, তাদেরই একজনের ঘটনা এবং সেই লোকের বয়স প্রায় 50 পার হয়ে গেছে। তার ঘটনাটাই উনি আমাকে লিখে পাঠিয়েছেন এবং আমি জুবায়ের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। ইনফ্যাক্ট যোগাযোগও হয়েছে জুবায়ের সাথে। আমি চেয়েছিলাম যে সেই লোকটা সরাসরি বা আমরা যদি চট্টগ্রামে যাই কিংবা জুবায়ের নিজে যদি ঘটনাটা আমাদেরকে তার মুখে বলে, তাহলে হয়তো আমাদের লিসনার যারা আছে তাদের কাছে খুবই ভালো লাগতো। কিন্তু যাই হোক, সেটা সম্ভব হয়নি কারণ ওই লোকটি অনেকটাই অসুস্থ বর্তমানে, তো তার পক্ষে সম্ভব না এবং জুবায়েরেরও কোনো কারণে আমাদের সাথে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সেই জন্য আমি আসলে এই ঘটনাটা আপনাদের সাথে তাদের পক্ষ থেকেই শেয়ার করছি। জুবায়ের যেটা লিখেছে, কবরস্থানের যেই দারোয়ান ছিলেন তার নামটা উল্লেখ করেনি। যেই কবরস্থানের কথা বলা হয়েছে সেই কবরস্থানে প্রায় মাঝে মাঝে বিভিন্ন বেয়ারিশ লাশ কবর দেওয়ার জন্য আসে এবং যিনি দারোয়ান তার ভাষ্যমতে তারা চেষ্টা করে অল্প কিছু জন হলেও জানাজা কোনোভাবে একটা দিয়ে সেগুলো যেন দাফন করা হয়। আসলে ঘটনাটা বর্ণনা করার সুবিধাটা আমরা একটা নাম রাখতে পারি যে যিনি কবরটা খোঁড়াই করতেন তার নাম যদি আমরা ধরলাম যে বাশার। 4-5 বছর আগের ঘটনা হয়তো হবে। একদিন রাতে প্রায় 10টা 10:30টার দিকে হবে। তো বাশার সাহেব দেখলেন যে একটা লাশ এসছে এবং বেয়ারিশ একটা লাশ। তো ওই দিন একটু বৃষ্টির মতো ছিল, ওই সময়তে একটু মেঘলা ছিল, আকাশ বৃষ্টি হয়ে গেছে সন্ধ্যার দিকে। খুবই বিভৎস টাইপের ছিল লাশটার অবস্থা, পুরো বডি থেকে মাথাটা বিচ্ছিন্ন করা এবং পোস্টমর্টম করা হয়েছে যেহেতু বেয়ারিশ, এবং পোস্টমর্টমের পর মাথাটা খুব ভালোভাবে বডির সাথে সেলাই করেও দেওয়া হয়নি, অনেকটা আলতোভাবে লেগে থাকা অবস্থা এবং মুখমণ্ডল পুরো বিকৃত হয়ে গেছে। বোঝা যায় যে খুব বিভৎসভাবেই এটার মৃত্যুটা হয়েছে। তো যাই হোক, তার ডিউটি অনুযায়ী সে রাতের বেলায় তার আরো একজন সহকারী আছে, সেই সহকারীকে নিয়ে রাতের বেলায় কবর খুঁড়ে এবং লাশটাকে কবর দেবে। তো তার আগে চেষ্টা করা হয়েছিল জানাজা দেওয়ার, কিন্তু ওই দিন একটু ওয়েদারের কথা আগেই বলেছে, ওয়েদারটা খুব ভালো ছিল না, মানুষজনও খুব একটা ছিল না এবং যারা লাশ নিয়ে গিয়েছিল সরকারের পক্ষ থেকে তারাও দিয়ে কোনো রকমে চলে এসছে। তো বাশার সাহেবকে অনেকটা বাধ্য হয়েই জানাজা ছাড়া এই লাশটাকে কবর দিতে হয় এবং যেই দিন কবর দেয় ঠিক ওই দিন রাত থেকে উনি একা থাকে এই ঘরে, তার সহকারীও থাকে না এবং প্রধান ফটকের চাবি সবসময় তার কাছেই থাকে। সবাই যখন চলে যায় সে তালা লাগিয়ে তার কাজ শেষ করে ঘুমিয়ে পড়ে বরাবরের মতোই। ওই দিন কবর দেওয়ার পর থেকে যেটা হয় যে তিনি রাতের বেলা উৎকট গন্ধ অনুভব করতে থাকেন, যেটা আগে কখনোই উনি তো ওনার এই চাকরি জীবনে পাননি এখানে যত বছর ধরে আছে। তো খুব বিভৎস রকমের গন্ধ। তো উনি বের হয়ে আসে
এবং যেহেতু উনি কবরেই থাকে, কবর খুঁড়ে বিভিন্ন ধরনের লাশ তার দেখে অভ্যস্ত, তার খুব একটা খারাপ লাগে না এবং এই ধরনের বিষয়ে সে ভয়ও পায় না। তো উনি বের হয়ে আসে, তো উনি পুরো কবরস্থানটাতে নজর বুলায় এবং কোথাও কোনো ধরনের তেমন কোনো পরিস্থিতি মানে অস্বাভাবিক কিছু দেখতে পায় না এবং গন্ধটা যদিও তখন এক্সিস্ট করছিল। তো যাই হোক, সেই গন্ধের কোনো উৎস খুঁজে না পেয়ে উনি আবারও রুমে চলে যেতে চায়। তো যেই উনি রুমে যাওয়ার জন্য ঘুরে, তখনই উনি ঠিক নতুন কবরটা যেখানে খোঁড়া হয়েছে, এটা কবরস্থানের একদম উত্তর প্রান্তে কর্নারে, তো সেখানে কিছু একটা উনি পরিবর্তন দেখতে পায়, তার চোখে লাগে হঠাৎ। তো লাইটের আলো ছিল, ওখানে যায়, তার হাতে টর্চও ছিল। তো ওখানে গিয়ে যেটা দেখতে পায় যে কবরের মাটিগুলো অনেকটা খোঁড়া, মানে মনে হচ্ছে যে কেউ খুঁড়ছে কবরের মাটিগুলো। তো এটা দেখে ওনার মাথায় যেটা আসে যে অনেক লাশ চুরির ঘটনা অনেক সময় ঘটে থাকে, কিন্তু এই কবরস্থানের আগে যদিও কখনো এই ধরনের লাশ চুরির ঘটনা ঘটেনি। তারপর উনি ভাবলো যে হ্যাঁ, কুকুর টুকুর যদি এসে থাকে, যদিও সেটারও পসিবিলিটি নেই, কোনোভাবেই কোনো কিছু ঢোকা সম্ভব না। তারপর উনি নিজ হাতে আবার মাটির কবর ওইভাবে ঠিকঠাক করে দিয়ে উনি আবার চলে যায় এবং ওই দিন রাত যখন পার হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আবারও মাটিগুলো খোঁড়া এবং উনি আবারও হাত দিয়ে পরিষ্কার করে দেয়, মানে মাটিগুলো আবার চাপা দিয়ে দেয়। এবং এরপর থেকে প্রতি রাতেই এই ধরনের ঘটনা ঘটতে থাকে এবং খুব বাজে রকমের গন্ধ পেতে থাকে, খুব সমস্যা হতে থাকে যে উনি স্বাভাবিকভাবে থাকতে পারছিল না, কিছু একটা প্রবলেম হচ্ছে। একটা পর্যায়ে উনি স্বপ্ন দেখতে পায় যে ওই কবরস্থান থেকে কিছু একটা আর্তনাদের চিৎকার ওনার কানে ভেসে আসতে থাকে, মনে হয় যে কোনো কিছু তাকে ওখান থেকে ডাকছে, কষ্ট হচ্ছে, আর্তনাদ হচ্ছে। তারপরে যেটা হয় যে এই বিষয়টা নিয়ে উনি পাশের মসজিদের ইমামের সাথে বিষয়টা নিয়ে আলাপ করে, সমস্ত ঘটনা তাকে খুলে বলে এবং খুলে বলার পর বলা হয় যে এই লাশটার জানাজা দেয়া হয়নি, সেজন্য হয়তো বা এই ধরনের ঘটনা ঘটছে। তো যাই হোক, এর পরবর্তীতে এই লাশটা তোলা হয় এই কবরস্থান থেকে এবং কবরস্থান থেকে লাশটা তোলার পর এই ছোটখাটো একটা জানাজা দেওয়া হয় এবং জানাজা দেওয়ার পর লাশটাকে আবার কবরে দেওয়া হয়। এবং এরপরে যেটা হয় যে ওনার যেই প্রবলেমটা ছিল, যে উৎকট গন্ধ পেত এবং যে আর্তনাদ বা কবর মাটি খোঁড়া পেত, এই জিনিসগুলা বন্ধ হয়ে যায়। এরপরে খুব স্বাভাবিকভাবেই চলতে থাকে। তো যাই হোক, ঘটনাটা আমি জানি না আপনাদের কাছে কিরকম লাগবে, তবে আমার কাছে ঘটনাটা খুব একটু অন্যরকম লেগেছে, একটু অদ্ভুত লেগেছে। তো যাই হোক, এর পরবর্তীতে বাশার সাহেব অনেকদিন সেই কবরস্থানে দায়িত্ব পালন করে এবং ইনফ্যাক্ট এর পরে আর উনি এই ধরনের পরিস্থিতিতে পড়েনি। বর্তমানে তার বয়স হয়েছে এবং সে অনেকটাই অসুস্থ, বিভিন্ন রোগে আক্রান্ত। তো সেই জন্য আমরা তার সাথে কোনোভাবেই কোনো কমিউনিকেট করতে পারিনি এবং জুবাইরও তার ফ্যামিলি বা আরো বিভিন্ন প্রবলেমের কারণে আমাদের সাথে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না, আমি যেটা প্রথমেই বলেছি। তো যাই হোক, ঘটনাটা আমার মনে হয়েছে আমার লিসনারদের সাথে একটু শেয়ার করা যেতে পারে, দ্যাটস এই ঘটনাটা শেয়ার করলাম। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। 4 মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল। আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছে। আপনি চাইলে ডরে আসতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0963892892। প্রিয় শ্রোতা, 4 মিনিট পর আমরা আবারও ফিরব। ডর ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। 4 মিনিট পর আরো একবার স্বাগত। শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিবরিয়া উইথ মাই টিম, সুমন, লোবান এবং রেজা ভাই ঠিক রাত 12টায় ট্যারোট কার্ড রিডার হিসেবে যোগ দেবেন। ডরের 137তম পর্বটি আমরা ধারণ করেছি ড্যামরার পাইটি এলাকার কোন একটি হন্টেড জায়গাতে। আজকের ডরে দুজন বন্ধুকে আমরা পাচ্ছি সুমনের সাথে, যারা বিশেষ এই হন্টেড জায়গাটিতে বসে নিজের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছে। তারা হচ্ছে রায়হান এবং আব্দুল্লাহ। ডরের রেসিপি মেইনটেইন করে ডর শুনুন। ঘরের মধ্যে 2-এর অধিক জন থাকবেন না। বাতিটি নিভিয়ে দিন, হালকা করে জানালাটা খোলা রাখুন, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করুন। ভয় পাওয়ার জন্য শোনার দরকার নেই, শুধু শুনতে থাকুন, তারপরেই বুঝবেন কেন আমরা বলি ডর মানে ভয়। ডর
ডরের জার্নি চলছে এবং আমি সুমন আছি এই মুহূর্তে আপনাদের সাথে, আর আমার সাথে আমার অতিথিরা রয়েছে যারা তাদের ঘটনাগুলো শেয়ার করছে, তাদের হরর এক্সপেরিয়েন্স গুলো। আপনি চাইলে আপনার হরর এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করতে পারেন আমাদের সাথে। ডরের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে আপনি ফোন করে চলে আসতে পারেন আপনার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। আমি আরো একবার একটু ফোন নাম্বারটা বলে দিচ্ছি। ফোন নাম্বারটা হচ্ছে 09613892892। আবার বলছি 0961389292। এই নাম্বারে ফোন করলে অটোমেটিক ভাবে আপনার ফোনটা রেকর্ড হয়ে যাবে। সেখানে আপনি সংক্ষেপে আপনার ঘটনা বলবেন, আপনার নাম বলবেন, একটা ভ্যালিড ফোন নাম্বার বলবেন যে ফোন নাম্বারে ফোন করে আপনাকে পাওয়া যাবে, এবং বর্তমানে আপনি কোথায় থাকেন। আর আপনার ঘটনা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ডট টিম আপনাকে ফোন করবে। তো যাই হোক, আর সময় নষ্ট না করি, আমরা অতিথির কাছেই যাই, একটু পরিচিত হই আগে। আপনার নামটা কি? জি ভাই, আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ, কোথায় থাকেন? আমি থাকি নারায়ণগঞ্জ, সিদ্ধিগঞ্জ থানা, আদমজি সোনামিয়া মার্কেট থেকে আসছি। ঠিক আছে, নারায়ণগঞ্জের আমরা খুব বেশি দূরেও নাই, আবার খুব বেশি কাছেও নেই বর্তমানে। সো আব্দুল্লাহ ভাই, আমি যতটুকু শুনেছি যে আপনার কোনো একজন রিলেটিভস মারা যাওয়ার পর তার লাশ নিয়ে যাওয়ার সময় আপনাদের সাথে কিছু ঘটনা ঘটেছিল। জি ভাইয়া। যদি এরকম ঘটনা আমরা আরো আগেও পেয়েছি, অনেক পেয়েছি, তবে এক একজনের এক্সপেরিয়েন্সটা এক এক রকম হয়। জি ভাই। তো আমরা একটু শুনি আপনার কাছে যে কি ধরনের ঘটনা ঘটেছে। জি ভাইয়া, আমার খালু মারা যায় কোরবানিদের 2-3 দিন আগে। তিনি মারার আগে বলে গেছিলেন যে তিনি শুক্রবার দিন মারা যাবে, আর লাশ নিয়ে যাওয়া হইলে ওনার গাড়ির সামনে একটা পাগল পড়বে। বলে গেছে মানে বুঝলাম না। মানে উনি মরার আগে আমার খালারে বা ওনার মেয়ে ছেলেদের বলে গেছিলেন যে উনি যে কোনো শুক্রবার দিনই মারা যাবে, যে কোনো শুক্রবার দিন মারা যাবে, এবং ওনার লাশ বহন করার পথে একজন পাগল আসবে। এটা কিভাবে বললো? যে উনি কি মানে আধ্যাত্মিক কোনো কিছু চর্চা করতেন? জি ভাইয়া, ওনার সাথে একটা জিন ছিল, মানে জিনটা ভালো জিন ছিল। উনি মরার আগে আর কি এগুলা বলছে। তারপর আমরা গাড়ি নিয়ে স্টার্ট দিলাম, আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। কয়টার দিকে রওনা দিয়েছি? আমরা রওনা দিয়েছি প্রায় মাগরিবের আগে। কোথা থেকে রওনা? আমরা রওনা দিয়েছি আমাদের ওইখানে আদমজি থেকে, এসো কোম্পানি বলে ওইখান থেকে। হানিফ ফ্লাইওভার হয় নাই, এখানে আসার পরে আমরা জ্যামে পড়ে গেলাম যাত্রাবাড়ি। প্রায় 3 ঘন্টার মতো জ্যাম সারাইলাম, পোস্তগোলার কুমুরা পার হইলাম। তারপর আমার বড় ভাই, তিনি গাড়ি চালায় ডিস্ট্রিক্টে, তিনি গাড়ি তুললেন। তো গাড়ি চালাচ্ছি এর মধ্যে দেখি হঠাৎ করে আমাদের কফিনটা লড়তেছে, লাশের কফিনটা। তো ভাবলাম হয়তো বা যে রোডে তো লড়তেই পারে, ঝাঁকির জন্য লড়তে পারে, ঠিক আছে। তো যাইতেছি হঠাৎ করে দেখি যে গাড়ির সামনে পাগল আইসা দাঁড় হয়ে গেল। কোন জায়গায় হয়েছে? সেই জায়গাটার নামটা খেয়াল নেই, মাওয়ার আগে। তো আইসা দাঁড় হয়েছে, দাঁড়ায় পরে আমার ভাই ছিলেন দাঁড়ায়া, তিনি বলতেছেন এই চাপো চাইপে গেলেন। মানে গাড়ি কি পুরো থামিয়ে দিতে? জি, গাড়ি মানে উনি গাড়ি মানে আটকা দূর দিয়ে আসছে, আর ড্রাইভার মানে দেখতে পাই ব্রেক করছে। মাওয়া ওপার পার হয়েছি, পার হওয়ার পরে পার হওয়ার পরে আপনার দেখি যে আমাদের গাড়িটা একটু স্বাভাবিক, যে অনেক জোরে চলতেছে। তো আমার ভাইও একজন ড্রাইভার, উনি বলতেছে যে ড্রাইভার সাহেব কি ব্যাপার, আপনি তো জোরে গাড়ি চালাচ্ছেন কেন? তো ড্রাইভার বলতেছে যে ভাই আমি তো জোরে গাড়ি চালাচ্ছি না। মিটারের দিকে গাড়ির চায়া দেখে যে ওনার গাড়ির 60 টান উঠে, এর বেশি উঠে না। তো উনি দেখতেছে হঠাৎ করে 70 টান, এত টান কেন? পরে আর কি বললো যে আপনি একটু সোলো যান। তো ড্রাইভার সোলো যাইতেছে মাওয়ার ওই পার হইলাম। হওয়ার পরে দেখি যে মানে পাগলটা আশ্চর্য ব্যাপার লাগছে এখানে, যে পাগলটা রাস্তার আমরা মানে অনেক দূরে থুয়ে আসছি, মাওয়ার ওপার থুয়ে আসছি, তিনি এপার কিভাবে আসলেন? ঠিক আছে, এটা দেখে আমরা খুব ভয় পেয়ে যাই, আমরা বুঝতে পারি না যে আমাদের সাথে কি হইতেছে। আমরা মানে 2-3 স্ট্যান্ড পরে পাগলটারে দেখতে পারতাম, 2-3টে স্টপেজ পরপরই দেখতে পেতাম। জি, রাস্তার ধারে দাঁড়ায় আছে। মানে পাগলটা কি কোনো কিছু করার চেষ্টা করতো না? না, শুধু দাঁড়ায় আর কি দেখতো, মানে আপনাদের গাড়ির দিকে দাঁড়ায় দেখতো। ঠিক আছে, তো আমরা ওই পাগলটারে পরে আর দেখি নাই। তো গ্রামের রুটে ঢুকছি, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, যে ভাবলাম হয়তো একবার বন্ধ হয়ে গেছে বা কোন একটা প্রবলেম। রাস্তাতে কোনো ঝামেলা? না ভাই, রাস্তাতে কোনো ঝামেলা ছিল না, মানে রাস্তা একদম ক্লিয়ার রাস্তা। তো আবার স্টার্ট দিল, আবার কিছুক্ষণ সামনে যাওয়ার পর আবার স্টার্ট বন্ধ হয়ে গেছে। তো এরকম ভাই আমাদের সাথে 10 বার হয়েছে। হওয়ার পরে আরেকবার বন্ধ হয়েছে, লাশ বন্ধ হয়েছে। ওই সময় আর আপনার গাড়ি চলে না, খুব গভীর রাত, আশেপাশে কোনো গ্রাম নাই, অনেক দূরে অত রাত করে যে আমরা কারো কাছে যে সাহায্য নেওয়ার কোনো ব্যবস্থা নাই। তার মানে এমন একটা জায়গায় গভীর রাতে, মানে রাত 2টা-2:30টার দিকে আপনারা মানে আটকায় গেছেন, যেখানে হচ্ছে মানুষজনের চিহ্ন মাইলের পর মাইল নাই। জি, একদম ফাঁকা রাস্তা, শুনশান নীরবতা। তো ড্রাইভার
এখন বলতেছে যে সকাল ছাড়া যাওয়া যাবে না। তো উনি কি গাড়ি চেক করেছে? জি জি ভাই, গাড়ি চেক করছে, উনি 2-3 বার গাড়ি চেক করছে স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার পর। বলতেছে যে গাড়ি তো কোনো প্রবলেম নাই। গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার পরে লাস্ট যে সময় বন্ধ হয়ে যায়, তো আমরা সবাই নিচে নামি, যে নামে গাড়ি চেক করতেছেন। চেক করার পরে আপনার এই আমাদের সাথে যে মুরব্বী ছিলেন উনি দেখতেছেন যে ওই পাগলটা, হঠাৎ দেখে যে পাগলটা এখানে। তো উনি বলতেছে ওই পাগল 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 বলে চিল্লান দিছে। তো আমরা সাথে সাথে চাই দেখি যে পাগল নাই। তো আমরা একটু ঘাবড়ায় গেলাম, কি ব্যাপার। আমরা সবাই উঠে গেছি, তো ড্রাইভার ভয়ে ডরে উঠে গেছি। তো ড্রাইভার উঠবে, ড্রাইভার দেখে যে পাগল 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 বলে চিল্লান দিয়ে উঠছে। তো আমরা সবাই গাড়ির ভিতরে উঠে আল্লাহ আল্লাহ জিকির করতেছি, যা সূরা পড়তেছে সবাই বলতেছেন। আমাদের সাথে একটা কোরআন শরীফ ছিলেন, কোরআন শরীফটা আমরা লাশের কফিনের উপরে রাখি, যে হয়তো বা বুঝতে পারছি যে কোনো সমস্যা হবে। তো রাখার পরে আমরা আর কি কেউ গাড়ি থেকে কেউ আর কি নামি নেয়। তো হঠাৎ দেখতাম যে ভাইয়া আমাদের গাড়িটা ঝাঁকুনি খাচ্ছে। ঝাঁকুনি খাচ্ছে বলে গাড়ি তো থামানো কিন্তু স্টার্টও বন্ধ, মানে মনে হচ্ছে যে ভাইয়া কেউ ধরে আর কি ঝাঁকাচ্ছে। ঠিক আছে, তো আমরা আর কি দেখতে পাইছি না যে কে ঝাঁকাচ্ছে, ফিল করতেছি যে গাড়িটা নড়তেছে। জি, আমরা আর কি ভয়ে যে কেউ যে নামবো ভাই ওই সাহসটা নাই। বহুত দূরে দূরে গ্রাম, কিন্তু যাওয়া সম্ভব না, চেঁচামেচি করলেও শুনবে না। জি ভাই, কোনো কেউ শুনবে না, আশেপাশে কোনো দোকানও নাই। তো আর কি ওইভাবেই আমাদের গাড়ি ঝাঁকুনি আপনার ফজর রাত পর্যন্ত চলে। আইজান দেওয়ার কিছুক্ষণ আগে আর কি ঝাঁকুনিটা বন্ধ হয়ে যায়। তো আইজান দেওয়ার পরে এই ড্রাইভারে বললাম যে এখন আপনি একটু স্টার্ট দিয়ে দেখেন যে স্টার্ট হয় কি না। তো ড্রাইভার স্টার্ট দিচ্ছে ভাইয়া। আশ্চর্য ব্যাপার এটাই যে ড্রাইভার স্টার্ট দেওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে গেছে। ওই আজানের পর যখন ট্রাই করেছে তখন? জি, ওই সময় আর কি স্টার্ট হয়ে গেছে। তো আমরা বুঝতে পারছি যে হয়তো কোনো একটা সমস্যা সামনে ছিল, ঠিক আছে, তার জন্য স্টার্ট। ওই সময় কি আপনারা এমন কিছু দেখেছেন যে যখন আপনারা বলছেন যে ঝাঁকুনি হচ্ছে, চতুর্দিকে সব নীরবতা, আপনারা গাড়ির মধ্যে ভয়ে দরজা জানালা লাগিয়ে বসে আছেন, গাড়ির কাঁচ তুলে বসে আছেন, তো ওই সময়ে আপনাদের গাড়ির আশেপাশে দূর দিয়ে কোনো ধরনের পশু পাখির, মানে অদ্ভুত রকমের পশু পাখির আনাগোনা কি খেয়াল করেছেন, অথবা অদ্ভুত কোনো গন্ধ পেয়েছেন, মানে খুব বাজে প্রকৃতির স্মেল পেয়েছেন? দেখছি একটা জিনিসই, সেই পাগলটারেই দেখছি, আর অন্য কিছু দেখি না। পাগলটারে গাড়িতে ওঠার পরও একবার আর কি, মানে গাড়িতে মহিলারাও ছিল, ওনারা আর কি দেখেন নাই, ওনারাও একবার হঠাৎ দেখছেন আর কি, সামনে দেখছেন যে রাস্তা পার হইতেছে। মানে আমি আসলে এটা এই জন্য জিজ্ঞেস করছিলাম, মানে আমার যতটুকু মনে হচ্ছে যে আমি জানি না যে পাগলটার আসলে উদ্দেশ্য কি ছিল, কারণ আপনি বলেছেন যে উনি আগেই জিন পালতো। জি, কেন জানি মনে হচ্ছে ঘটনা শুনে যে হয়তোবা আপনাদের সামনে গেলে কোনো ধরনের বিপদ হলেও হতে পারত, হয়তোবা কোনো সামহাও কোনোভাবে আপনাদেরকে ওই জায়গাটার মধ্যে আটকে রাখা হয়েছে যেন আপনারা সামনে না বাড়িতে পারি আর কি। সো তারপর মানে বাসায় চলে যান? জি ভাইয়া, তারপর বাসায় চলে যাই, বাসায় কোনো প্রবলেম হয় না। কবর দেওয়ার পরে সন্ধ্যার দিকে বসে আসি একটা গাছতলায়। তো আমার একটা বাচ্চা মেয়ে, অচেনা বাচ্চা মেয়ে, আমরা চিনি না, কোথা থেকে জানি আসলো, এসে বলতেছে যে তোমরা এখানে বসে রয়েছে কেন? বসে রয়েছি, ভালো লাগতেছে না, বসে রয়েছি। তো বলতেছে যে এইখানে 3 দিন আগে একটা মেয়ে ফাঁসি দিছে, যাও তোমরা বাসায় যাও। তো আমরা বললাম যে যাও, তোমার কাছে তুমি যাও, আমরা এখানে থাকি। তো বাচ্চাটা চলে গেল। চলে যাওয়ার পরে, বাচ্চা বলতে কত বছর বয়স কত হবে, 7, 8, 9, 10 এরকম হবে। তো বইলা চলে গেছে। তারপরে আমরা বসে রইলাম, ওর কথায় আর কি তো গুরুত্ব দিলাম না। তো বসে রওয়ার পরে হঠাৎ দেখি যে 2-1 মিনিট পরে এই যে বাজারের ভিতর থেকে লাঠি ছিল। বলো কি ব্যাপার, লাঠি আসলো কোথা থেকে? তখন দেখি যে কাঁচা ডাল, মোটা কাঁচা ডাল ভাঙ্গিয়া, মানে এখনই ভাঙা হয়েছে। তো ওই ডালটা আর কি আমার গায়ে মারা হয়েছিল, কিন্তু আমার গায়ে লাগে নাই, পার কাছে এসে পড়ে গেছে। তখন আমি আর আমার ভাতিজা ভয় পাইলাম, বাসায় চলে গেলাম। তো দিন ভালোই গেল। ওর পরের দিন আমি আর আমার দোলা ভাই, আমার বোনের জামাই, আমরা এক পুকুরের পাড়ে বসে রয়েছি। তো বসে পর হঠাৎ দেখি যে ভাইয়া যে পুষ্কুনির মাঝখানে 1 মণ কিবা 30 কেজি এত ওয়েট একটা জিনিস, কে জানি পুষ্কুনির মাঝখানে শুয়ে মারলো ভাইয়া। স্বাভাবিকভাবে কিন্তু এটা মারার কোনো মানুষ নাই, আমি দেখি এত মানে শক্তিশালী মানুষ আলগাতেই পারবে না। ঠিক আছে, তো হঠাৎ দেখি মানে পানিটা এত, মানে মনে হলো যে বহুত ঢেউ খাইতেছে পড়ার সাথে সাথেই। তো আমরা পুকুরের পানিতে, পুরো পুকুরের পানি মানে উপরে উঠে যাইতেছে বিশাল ভাবে, মনে হয় যে কত বড় একটা জিনিস পড়লো। তা আমি আর আমার দুলাভাই একটু ভয় পেয়ে যে কি ব্যাপার, এটা কি হচ্ছে। তারপরে বাসায় আসলাম, আসার পরে মানে কিছু কিছু মানুষের থেকে শুনতেছি যে বাসায় অনেক কিছু দেখে, সবাই মানে কম বেশি অদ্ভুত কিছু দেখে। কেউ দেখে বা কেউ রাত্রে দেখে যে পোশাক পরে গেলে দেখে যে কেউ দাঁড়ায় আছে কিংবা কেউ হাঁটতেছে, অত রাত করে দেখা যায় না, সাদা কাপড় পরে কেউ ঘুরতেছে, অনেক রকমের ভয় দেখাইতেছে। ঠিক আছে, কিন্তু কোনো ক্ষতি করতেছে না। তারপরে আমরা আমার খালারে বললাম, খালারে বলার পরে খালায় তিনি হুজুর টুজুর ডাক দিলেন। হুজুর ডাক দিয়ে বললাম যে হুজুরের সাথে কথা বললাম যে এরকম
আমরা তো এরকম এরকম এইসব জিনিসগুলা দেখছি। দেখার পরে তিনি বলতেছেন যে তোমার খালুর সাথে কি জিন ছিলেন? আমি এটা জানি, উনি জানলেন কিভাবে ভাইয়া, ঠিক আছে। উনি বললেন যে তোমার খালুর সাথে কি জিন ছিলেন? আমি বলতেছি জি হ্যাঁ, আমি শুনছি যে ওনার সাথে একটা জিন ছিলেন। উনি বলতেছেন যে ওই জিনটাই আর কি মানে এখন তো একা হয়ে গেছে, এই কারণে আর কি কিছু কিছু কারণে উনি ওনার মানে ঘুরতেছে আর কি বাসার পাশ দিয়া, ঠিক আছে, বাসার কাছাকাছি দিয়ে ঘুরতেছে, হয়তোবা মানুষ দেখে ভয় পাইতেছে, কিন্তু উনি কারো কোনো ক্ষতি করে নাই। এটা দেখার পরে উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমরা একটা মিলাদ পড়ায় দাও বাসায় ওনার নামে, তাহলে এটা হয়তো বা চলে যেতে পারে। তারপরে ওনার নামে একটা মিলাদ পড়ানো হয়। আমার ভাই ছিল, ওর গ্রামে অনেক মানুষ ছিল। মিলাদ পড়ানোর পরে আমি ওর পরে আরো 2-3 দিন ছিলাম, তারপরে ব্যাক করে ঢাকা এসে পড়ি। 2-3 দিন আর কোনো ঘটনা ঘটে নাই, কারোর সাথেই কোনো প্রবলেম হয়নি। মানে যেটা গেস করা হচ্ছিল যে ওনার সাথে যে জিনটা ছিল ওই জিনটাই হয়তো মানে এই জিনিসগুলো ঘটাচ্ছে, মিলাদ পড়ানোর পরে আর এই জিনটা ছিল না, মানে অ্যাটলিস্ট জিনটার উপস্থিতি আর টের পাননি। আমি জানি না মানে কে কিভাবে নিচ্ছে, কে বিষয়গুলো কিভাবে বিশ্লেষণ করবে, তবে আমরা সবাই এটা জানি যে জিনের অস্তিত্ব আছে, এটা সবাইকে বিশ্বাস করতে হবে। এবং জিনের অস্তিত্ব যেহেতু আছে এবং জিন যে কোনো রূপ ধরতে পারে, যে কোনো কাজই জিন করতে পারে, তারা বিশেষ ক্ষমতা প্রাপ্ত, তো এটা আমার মনে হয় না খুব অস্বাভাবিক কোনো কিছু একটা। তো যাই হোক, অনেক ধন্যবাদ আব্দুল্লাহ ভাই। জি ভাই, আপনারও ধন্যবাদ। আমি আসছি ভাই নারায়ণগঞ্জ থেকে, আদমজি থেকে। তো আমার ওইখানে কিছু ফ্রেন্ডের নাম বলি, যেরকম ফ্রেন্ড আসলাম, নূর হোসেন, তারপরে কুট্টি, তারপরে আপনার আছে সবুজ, রতন, রাসেল, মানে ওনারা শুনে। আরো একটা মজার ব্যাপার ভাইয়া, যেটা না বললেই নয়, তিনি হচ্ছেন আমার আব্বু, ঠিক আছে, আপনাদের এফএমটা শুনে। তিনি আর কি এখানে আসতে চাইতেছেন অনেক দিন যাবতই, ঠিক আছে, তিনি আসতে চাইতেছেন। তো আমি বলছি যে আমি যাই, তারপরে আপনাদের নিয়ে আসবো। কেন নয়, আপনার বাবাকেও আমাদের ইনভাইটেশন থাকবে, একসময় আমরা ওনার সাথে কথা বলবো এবং আমরাও দেখি যদি সম্ভব হয় ওনাকে কোনো একটা জার্নিতে আমরা নিয়ে যাব। সো অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার পুরো ফ্রেন্ড সার্কেলকে এবং আপনার বাবাকেও, যেহেতু আপনারা ডর শোনেন, সাপোর্ট করেন। সো অনেক অনেক থ্যাঙ্কস আমাদের পুরো ডর টিমের পক্ষ থেকে আপনাকেও থ্যাঙ্কস সুমন ভাই। আব্দুল্লাহ এবং রায়হান দুজনেরই ঘটনা এর মধ্যে আমরা সবাই শুনে ফেলেছি। আই হোপ যে ঘটনাগুলো আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আমি আসলে জানি না যে এই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। বরাবরই যেটা বলে থাকি, আমরা শুধু চেষ্টা করি যে আমাদের আশেপাশে যেই ধরনের ঘটনাগুলো ঘটে যায় আপনাদের সাথে, সেই ঘটনাগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। এবার নিশ্চয়ই প্রত্যেকের কাছে একটা প্রশ্ন, যে আমরা কেন আজকে এই জায়গাটাতে এসছি। আসলে ডেমরার এই পাইটি এলাকাটাতে কেন এসেছি, আমরা যখন জার্নি স্টার্ট করেছিলাম শুরুতেই কিন্তু আমরা একটা হিন্টস আপনাদেরকে দিয়ে দিয়েছি আসলে কেন আজকে আমরা এই জায়গাটাকে বেছে নিয়েছি ডর ধারণ করার জন্য। এটা নিয়ে অনেকেই হয়তো দ্বিধা বিভক্ত থাকতে পারেন যে এটা কি আসলেই হন্টেড প্লেস, নাকি এই ধরনের জায়গায় অ্যাক্সিডেন্ট তো রাস্তায় হতেই পারে। এটা আমি প্রথমে বলেছি, এখনো বলি যে এটাকে যদি আপনি 100% হন্টেড প্লেস বলতে পারেন না, ইনফ্যাক্ট আমরা নিজেরাও চাই না হন্টেড প্লেস বলতে, তারপরেও আমরা এসেছি। এখানকার মানুষের একটা বিলিভ আছে যে এই জায়গাটাকে ঘিরে যে কিছু না কিছু এখানে অবশ্যই আছে, তা না হলে এই জায়গাটাতে এরকম হতো না। ইনফ্যাক্ট এমনও আমরা শুনেছি যে অনেকেই বলেছে যারা নাকি অ্যাক্সিডেন্ট করেছে ওই ড্রাইভারদের সাথে এলাকার মানুষজন যখন তাদেরকে উদ্ধার করে কথাও বলেছে, এরকম হঠাৎ করে রাস্তায় চলতে চলতে নাকি দেখেছে তারা গাড়ির সামনে কোনো কিছুর উপস্থিতি দেখেছে, মানে একদম ক্লিয়ার রাস্তা, পাকা রাস্তা, হঠাৎ করে দেখতে পাচ্ছে কেউ একজন রাস্তার মাঝে চলে এসলো এবং হঠাৎ করে নাই উধাও হয়ে যাচ্ছে, এবং মানে আনইউজুয়াল কিছু জিনিস গাড়ির চালকরাও লক্ষ্য করেছে, যেই কারণে নাকি অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে থাকে। তবে আমরা আজকে এই জায়গাটাতে আসার পেছনে একটা উদ্দেশ্য হচ্ছে, যেহেতু এখানকার মানুষ বিলিভ করে যে এই জায়গাটাতে কোনো কিছু একটা প্যারানরমাল প্রবলেম রয়েছে, তো এই জন্য আমরা এসেছি যে আমরা আসলে নিজের চোখেও দেখতে চাই বা আমরা ফিল করতে চাই এখানে আদৌ কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটিসের উপস্থিতি আছে কিনা। এখন মাঝরাত পার হয়ে গেছে, তারপরে এই জায়গাটা খুব বেশি যে নীরব তা কিন্তু না, বেশ গাড়ির আনাগোনা কিন্তু বেশ ভালোই আছে।
কিন্তু মানুষজনের আনাগোনা খুবই কম এখানে। তবে যতটুকু আমাদের কাছে মনে হয়েছে, আমরা এই ধরনের এখনো পর্যন্ত প্যারানরমাল কোনো কিছুর অস্তিত্ব টের পাইনি। ইনফ্যাক্ট আমরা কোনো অ্যাক্সিডেন্টের মতো ঘটনাও ঘটতে দেখি নাই এখনো পর্যন্ত। তবে আমাদের একটা ইচ্ছা ছিল, আমাদের টিম মেম্বার কয়েকজনকে আমরা বলেছিলাম যে চলতি পথে যারা গাড়ি চালায় নিয়মিত এই লাইনে, যদি তাদের সাথে কথাবার্তা বলা যায়, তাদের কাউকে আমরা ইনক্লুড করতে পারি কিনা। তো আমাদের টিম মেম্বার 2-1জন ওখানে অপেক্ষাও করেছিল, কিন্তু ইনফ্যাক্ট তাদের সাথে ওভাবে কথা বলে তাদেরকে রাজি করানো যায়নি যে তারা এই প্যারানরমাল ঘটনা সম্পর্কে বা এই রাস্তা সম্পর্কে তাদের কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা। অনেক ড্রাইভার নাকি বলেছে যে আসলে তারা এই ব্যাপারে তেমন কিছু জানে না। আবার 2-1জনকে পাওয়া গেছে যারা এই বিষয়টা বিশ্বাস করে এবং এই জায়গাটার কথা মানে, কিন্তু তাদের ব্যস্ততার কারণে তারাও কথা বলতে পারেনি। যাই হোক, আমরা শুধু নিজে থেকে এই জিনিসটা দেখার জন্য আজকে পুরো টিম নিয়ে এবং আপনাদেরকে নিয়ে এখানে চলে এসেছি। এরপরেও যারা রেডিওতে শুনছেন, আমরা জানি যে অনেকের মনে অনেক ধরনের ইনভেস্টিগেশন কাজ করছে। তো আপনারাও যদি চান, কেউ এই ধরনের ইনভেস্টিগেশনের ইচ্ছা থাকে, আপনারা চলে আসতে পারেন ডেমরার এই পাইটি এলাকাতে। যদি আপনারা আনইউজুয়াল কোনো কিছু খুঁজে পান, তাহলে প্লিজ অবশ্যই ডট টিমের সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে আপনাকে সাথে নিয়ে আরো একবার আমরা এখানে আসতে রাজি আছি। তবে আজকের মতো এখান থেকে আমি সুমন এবং অতিথিরা বিদায় নিচ্ছি। তবে আপনারা সাথেই থাকুন, কারণ কিছুক্ষণের মধ্যে স্টুডিও থেকে রেজা ভাই এবং আরজি কিবরিয়া ট্যারট কার্ড রাউন্ডে আপনাদের সাথে যোগ দিবে। চলুন আপনাদেরকে নিয়ে যাই স্টুডিওতে। তবে তার আগে বলছি, সামনের বৃহস্পতিবার কোনো এক হন্টেড প্লেস থেকে আমি সুমন আপনাদের সাথে যোগ দিব এবং আমার সাথে থাকবে নতুন কিছু অতিথি, নতুন কোনো অভিজ্ঞতা। মানে ভয়, haunted by Brown Mr. Mango Candy. সুমনের জার্নি এখানেই শেষ হবে, কিন্তু সুমন আমাদের সঙ্গে আছে। 12টায় ডরের পুরো পরিবারকে নিয়ে আমরা যোগ দেব ট্যারট কার্ড স্পেশাল সেগমেন্টে। 5 মিনিটের বিরতি এবং স্পেশালি থ্যাঙ্কস সুমন ও লোবানকে আজকের এই দুটি ভৌতিক ঘটনা আমাদের সামনে ভাবে তুলে ধরবার জন্য। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই। ডর সরাসরি ফেসবুক লাইভে হন্টেড প্লেস থেকে আসছে প্রতি শুক্রবার রাত 11টা 50 মিনিটে। পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/DAAR.TAROT, that is ডর ট্যারট। ফিরছি ঠিক রাত 12টায় স্পেশাল সেগমেন্টে। ডর মানে ভয়, haunted by Brown Mr. Mango Candy. ডর। প্রিয় শ্রোতা, সময় রাত 12টা। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলাটার এই অবস্থার কারণে। আমার গলাটা খুব ফ্যাসফ্যাসা হয়ে গেছে। এটার পেছনের একটা কারণও আছে। কিছুদিন আগে যেই কেরানীগঞ্জের একটি মহিলা মাদ্রাসা থেকে যে ফেসবুক লাইভটা আপনারা দেখেছিলেন, সেখানে যাওয়ার পথে এবং আসার পথে যে ধরনের প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি আমরা হয়েছি, সেটার ইফেক্ট পড়েছে আমার গলার উপরে। আমি অবশ্যই বলবো না দিস ইজ আ প্যারানরমাল থিং, বাট আমার কাছে যেটা মনে হয়েছে, প্রতি বছরই আমার সিজন চেঞ্জের সময় একবার গলা ভাঙে, কিন্তু এবার আমি দেখলাম যেটা আমার গলাটা ভাঙার পরে ফ্যাসফ্যাসা হয়ে গেছে এবং এই অবস্থায় আপনাদের সঙ্গে আমাদের আসতে হচ্ছে বিকজ দায়বদ্ধতাই বলতে পারেন। যাই হোক, আমি কথা বাড়াবো না, আমার প্রচুর পেইন হচ্ছে গলাতে। আমি বলুন রেজা ভাই, আপনাকে ফ্লোর দিয়ে আপনি একটু হ্যালো বলে দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, রেজা ভাই আমাদের সঙ্গে আছেন, গেস্ট যাদের থাকার কথা তারাও আছেন। কিবরিয়া ভাই, আজকে যেহেতু আমাদের শুরু হয়ে গেছে, অনেক গেস্ট আছে, আমি প্রতিদিনই বলি যে কিছু বলবো আমি। তো আমি একটা স্বপ্ন দেখছি, যে স্বপ্নের এফেক্টটা আমার সাথে ঘটে গেছে, সেটার জন্য আমি আজকে বলতে আসছি। বাট যেহেতু গেস্টরা আছে, সেই জন্য আমি শেষের দিকে বলবো। আমাদের অনুষ্ঠানের শেষের অংশে গল্পগুলো আমার সঙ্গে তাহলে আমরা গেস্টের ব্যাপারগুলো আগে শুনি, সলভ করি, তারপরে আমরা এটা বলবো। ওকে, একজনকে এখানে ইনভাইট করা হয়েছে। আপনারা শুনছেন ডরের ট্যারট কার্ড স্পেশাল সেগমেন্ট, এবং স্পেশাল সেগমেন্টে আজকে কে আমাদের সঙ্গে রয়েছেন, যিনি এখানে আসার জন্য অনেক বেশি ট্রাই করেছেন, তার সঙ্গে আমরা একটু পরিচিত হব। প্রথমে আপনি আমাকে বলেন যে আপনি আপনার পরিচয়টা বলবেন নাকি পরিচয় বলতে ইচ্ছুক না? আমি একটু পরিচয়টা রাখতে, নাম প্রকাশে অনিচ্ছুক। ডাকনাম বললে তো কোনো সমস্যা নেই বোধহয়, আছে কি? না, বলা যায়। আমার ডাকনাম রেন্টু। আমি বেসিক কিছু জিনিস আপনাকে একটু জিজ্ঞেস করবো। আপনার এইজ কত এখন আনুমানিক? 48 এর মতো। এমনিতে আপনি পড়াশোনা তো নিশ্চয়ই করেছেন? জি জি জি, আমি ডিগ্রি পড়ছি। ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করছেন। এমনি জব কি করছেন?
বেসিক্যালি বিজনেস করি। আমি গ্রামীণ ফোনে আমি চ্যানেল পার্টনার ছিলাম প্রায় 9 বছর। আর আপনাকে প্রশ্নগুলো করার পেছনে কারণটা হচ্ছে এটাই যে আমি যতদূর জানি যে আপনাকে দেখে আপনার কথা যতটুকু শুনেছি অনুষ্ঠানে শুরু করবার আগে, আমার কাছে মনে হয়েছে ইউ আর মাচ মোর রেশনাল ম্যান, যুক্তিবোধ সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। এবং সেই জায়গাটি থেকে আপনি আজকে এখানে ট্যারট কার্ড রাউন্ডের মতো নন সায়েন্টিফিক একটা জায়গাতে আপনি এসেছেন এবং আপনার সন্তানকে সাথে করে এসেছেন। ওর নাম কি? রুবায়েত আহসান ইভান। ও, আপনার কততম সন্তান? একটাই, আমার একটাই মাত্র ছেলে। বয়স কত? 15 বছর বয়স। আচ্ছা ভাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বেশ একটা কোশ্চেন করতে পারি। আপনি বলতে থাকেন প্লিজ। সেটা হচ্ছে ওর গলায় যে আমি যে এটা কি পোড়া দাগ না কোনো? না, আকস্মিক ভাবেই আসছে। এটা গ্রেড যখন 5-এ ছিল তখন এটা হঠাৎ করে আসছে। কিভাবে আসছে আপনার জানি না। ঢাকা মেডিকেলের প্রফেসর স্কিনের উনি বোর্ড বসিয়েছিল এবং বায়োপসি করেছে, কোনো অসুখটা কি ফাইন্ড করতে পারেনি। আমি পিজিতে বোর্ড বসিয়েছিলাম, সেখানেও পারিনি। আমেরিকায় এই ধরনের সেম অসুখ হয়েছিল আমাদের এক রিলেটিভের, সে আমেরিকা থেকে ওষুধ পাঠাচ্ছে, ওইটা থেকে অনেক কমেছে। জাস্ট টার্কি মুরগির মতো এখানে হয়ে গেছিল গলায়, একদম মুরগির মতো, একবারে জাস্ট টার্কি মুরগি। তো আমেরিকান ডক্টরের ট্রিটমেন্টে কিছুটা হলো ভালো হয়েছে। হ্যাঁ, ওইখানে এই অসুখটা মাঝে মাঝে দেখা যায়। আমেরিকা বলতেছে এটা অ্যালার্জি। আপনি যদি অনুমতি দেন তাহলে ওর গলার ওই জায়গাটুকুর ছবি আমরা ফেসবুকে একটু পাবলিশ করতে চাই। নিতে পারে। প্রিয় শ্রোতা, ওনার কথা শুনে আপনারা বুঝতেই পারছেন যে উনি অত্যন্ত যুক্তিবোধ সম্পন্ন একজন মানুষ এবং ওনার সন্তানের যে সিমটমটা গলাতে এখানে অসুখ মতো হয়েছে এবং সেটা ট্রিটমেন্টের জন্য উনি ট্রাই করেছেন অনেক। এই ছবিটা আমরা ফেসবুকে দিয়ে দিচ্ছি এবং এটার আগে পিছের যে প্যারানর্মাল ব্যাপারগুলো উনি হয়তো আমাদেরকে বলবেন, সেটা আমরা এখানে উপস্থাপন করব। অ্যান্ড আমাদের ফেসবুক পেজ কিন্তু একটাই, www.facebook.com/DARTAROT DAARTAROT। রেজা ভাই, আপনি অনুমতি দিলে আমরা মনে হয় ওনার কাছ থেকে স্টোরিটা শুনতে। আমি শুধু বিয়ের আগে থেকে বিজনেস করি। আমি নওগাঁয় বাদের কাজ করছি প্রায় 2.5 কোটি টাকা। প্রচুর টাকা, প্রচুর টাকা। হ্যাঁ, সেই সময় আমি ওয়েল এস্টাবলিশড, আমার ব্রিকফিল্ড ছিল, ট্রাক ছিল এবং ভালো একটা পজিশন। আমি আপনার কথার মাঝখানে কিছু প্রশ্ন করতে পারি হঠাৎ? হ্যাঁ। তারপরে আমার বড় ভাইয়ের বিয়ে হয়। যেদিন থেকে আমার বড় ভাবি আমাদের বাসায় আসে, আমাদের ফ্যামিলিতেই কিরকম যেন একটা ধস নেমে আসে। সবার বড় ভাই ফুডে চাকরি করতে। আমরা অনেক ধুমধাম করে বিয়ে দিয়েছি, খুব সুন্দরী বউ নিয়ে আসছি। নিয়ে আসার পর থেকে আমাদের বাসায় একটা আব্বাও প্যারালাইসিস হয়ে গেল। সেই থেকে আমার বিজনেস কিন্তু আস্তে আস্তে স্টপ হতে লাগলো। আমাদের বাড়িটাও একটু গার্ডিয়ানলেস টাইপ হয়ে গেল। বড় ভাবির সঙ্গে আমাদের বাসায় কাউরে অ্যাডজাস্ট হলো না। বড় ভাইও বউকে নিয়ে যেখানে যেখানে চাকরি করতো সেখানে চলে গেছে। মেজো ভাই পেট্রো বাংলায় তখন চাকরি করত। আমার ফাদার রিটায়ার্ডের পর, আমার বড় ভাই চলে যাওয়ার পর 8 বছর সংসার চালিয়েছি এবং আব্বা রিটায়ার্ডের পরে বড় ভাই চাকরি করেছে। পর আমরা মোটামুটি একটা ভালো পজিশনে আসছিলাম। বড় ভাইয়ের এখানে 100% অবদান আছে, আমাদেরকে মানুষ করার পিছনেও তার অবদান। বিয়ের পর থেকে সবকিছু এলোমেলো। আমার বিয়েটাও পর্যন্ত আমাদের ফ্যামিলি দেয়নি, গার্ডিয়ানলেস টাইপের বাসা হয়ে গেছে। অথচ আমাদের বাসাটা একটা কনস্ট্রাকটিভ ফ্যামিলি ছিল, প্রত্যেকটা ভাই এস্টাবলিশড এবং শিক্ষিত। বিয়েটা আমি নিজেই করি। ওকে। ওয়াইফকে নিয়ে আমি রাজশাহীতে, যে বাসায় ফার্স্টে আমি উঠি পদ্মাবাসিক এলাকা, ওই বাসায় থেকে আমার প্রবলেমটা মেনলি আমার ওয়াইফ আর আমি। প্রবলেমটা হতো যে একদিন রাত্রে দরজা খুলে আমরা ঘুমিয়ে গেছি। প্রায় 4000 স্কোয়ার ফিটের বাসা, বড় বাসা, বিশাল বাসা। এবং আমরা 2 জন মেম্বার, ড্রাইভাররা থাকতো, ব্রিকফিল্ডের ম্যানেজার থাকতো, অফিস বাসাতেই। মেইন গেট খোলা, হঠাৎ কেউ কলিং বেল দিচ্ছে। তখন রাত্রি 2টা, আমরা 2 জনাই উঠলাম। উঠার পর যে দেখছি দরজা একবারে মেইন গেট খোলা, কেউ নাই। কলিং বেল কে টিপলো কিছু বুঝলাম না। ক্লবচল গেট বন্ধ করলাম, মেইন গেট বন্ধ করলাম। তারপরে আমরা ওই বছরেই আমরা ঈদ করতে ঢাকায় আসছিলাম। দরজা সব বন্ধ করে বাইরের দিকে ড্রাইভার থাকতো। তো বাসাটা রাত্রে দরজা ভেঙেছে, ঈদের মধ্যে দরজা ভেঙে ঢুকেছে। ঢুকার পর চোর আপনার সমস্ত কিছু ফেলে দিয়ে, সব কিচ্ছু নেয়নি, একটা কিছুও নেয়নি। সে যতগুলো জিনিস নিয়ে গেছিল সবগুলো ফেলে চলে আসছে, কিচ্ছু চুরি করেনি। এইটাতে আমরা খুব আশ্চর্য হলাম যে কি ব্যাপার। তারপরে আমার এই ছেলেটা জন্ম হলো আমাদের ওই বাসাতে। আমাদের যতগুলো প্যারানর্মাল ঘটনা ঘটছে সব পজিটিভ, আমাদেরকে সেভ করতেছে। অনেক অলৌকিক ঘটনা আছে, যেটা যেমন একতলা থেকে পড়ে গেছিল, কিচ্ছু হয়নি আমাদের চোখের সামনে। ও হামা দিয়ে উঠেছে, 7 মাস বয়স ছিল, ছাদ ধরে ঝুলতেছে, আমরা যে ধরবো এরকম অবস্থা, আমাদের চোখের সামনে ফ্লোরের উপর পড়ে গেছে। তারপরে চেক আপ করে দিলাম, কিচ্ছু হয়নি। ওর আম্মা চাকরি ছেড়ে দিল, ওর জন্যই আমরা রাতে ছেড়ে দিলাম। ঢাকায়
চলে আসলাম। বিক্রি সব ক্লোজ, ট্রাক ফ্রাক সব বিক্রি টিক্রি করে দিয়ে, যেহেতু আমাদের ভাইদের সঙ্গে কারোর রিলেশন নাই, আমরা বন্ধ করে আমি চলে আসলাম ঢাকায়। ফার্স্ট আমার রহমান চেম্বারে অফিস নিলাম। তখন কম্পিউটার অ্যাক্সেসরিজ ইম্পোর্ট করতাম বসুন্ধরা রেসিডেন্ট এরিয়ায়। আমার বাচ্চার যখন ভর্তি করব ভাড়া নিলাম, অফিস নিলাম, নিয়ে মোটামুটি একটা বিজনেস করলাম। ফার্স্ট আমার যত টাকা ইনভেস্ট করেছিলাম একটাও রিকভারি হতো না। ওই বাসায় দেখা যেত যে রাত্রে আমরা খেয়ে করতাম, মনে হয় যে কেউ খাওয়া দাওয়া করেছে আর কি। যেহেতু আমরা 3 জন মেম্বার, আমার তো বেবি তখন ছোট 3 বছরে প্লে গ্রুপে ভর্তি করতে হয় ওই সময়। তারপরে দেখতে খাবার রাত্রে আমরা খাওয়া দাওয়া করে ঢেকে রাখছি, সকালে উঠে দেখতাম যে ডিশে খাবার নাই। আমাদের বাসায় কিন্তু কোনো কাজের লোক তো কেউই ছিল না। তখন থেকে আপনার সবকিছু লসের দিকে যাচ্ছে, তবে আর্নিং ওয়ে ছিল, ওইখান থেকে চলার সমস্যা হতো না আর কি। ইনভেন টাইমে আমরা গ্রামীণ ফোনে অফার পেলাম, ধানমন্ডি জোনটা আমরা লিজ নিলাম, 4 জন আমরা পার্টনার ছিলাম। প্রতি মাসে আমাদের শুরুর পর থেকে অফার ট্রানজাকশনে 12 থেকে 13 কোটি টাকা মতো আসতো। প্রায় ভালো প্রফিট আসতো, 8-9 লাখ টাকা প্রতি মাসে আসতো। আমার স্টাফ অনেক ছিল। 6 মাসের মাথায় আমরা ওই একটা অফিসের কাজে দিল্লি গেছিলাম, আর ইনভেন টাইমে আমার ম্যানেজারকে আপনার গুলি করে 36 লক্ষ টাকা অফিস থেকে ছিনতাই হয়ে গেল, ডাকাতি হয়ে গেল। তারপর আমরা দিল্লি থেকে তাড়াতাড়ি আসলাম। আসার পর তারপরে আমি নিজেই এমডির দায়িত্ব নিলাম। আমিও অনেক দিন চালিয়েছি, ভয় লাগতো। গাড়িতে ড্রাইভার রাখতাম না, নিজেই গাড়ি ড্রাইভ করতাম। ক্যাশ রাত্রে কালেক্ট করে 36 লাখ 35 লাখ প্রতিদিন গাড়ির নিচে যে বাসায় গ্যারেজে রাখতাম, কাউকেই বলতাম না। আমার ওয়াইফও জানতো না। সকালবেলায় 9টার সময় গুলশানে পে অর্ডার করে অফিসে আসতাম। এভাবে মানে চলতে চলতে বেশি আমাদের নিজেদের মধ্যে 4 জন যে পার্টনার ছিলাম, পার্টনারের মধ্যে গন্ডগোল হয়ে গেল। বাজে একটা অবস্থা। আমি অফিস যাওয়া বন্ধ করে দিলাম। পার্টনারদের মধ্যে শত্রুতা তৈরি হলো, রিভলভার বাইর করা শুরু হয়ে গেছে। এরকম একটা অবস্থা হয়ে গেল। আমাদের যে সিনিয়র ছিলেন মারা গেছেন বর্তমানে, ওনার আয়ত্তের বাইরে চলে গেল জিনিসটা। যেহেতু একটা প্রফিটেবল বিজনেস, এরকম করতে করতে 9 বছর আমরা বসে থেকে অনারিয়াম তুলতাম আর খেতাম, আর ওই রকম লুটতারাজ হতো। যেহেতু ইনকাম ভালো ছিল, হতে হতে এক সময় ডিসিশন নিলাম যে আমরা এটা বিক্রি করে দেব। কিসের বিজনেস? গ্রামীণ ফোনের জোনটা। আচ্ছা, আমি একটা কথা বলি কি ভাই, ওনার কথার মাঝখানে কিছু ওনার কার্ড আমি পড়ে ফেলছি। ওনাকে আমি রিড করতে পারতেছি না নর্মালি, যেভাবে মানুষের শ্বাস করে বলে দিই আমি, ওনাকে পারতেছি না। আমি একটা জিনিস বলতে ছেড়ে যাবো, আমরা বরং পুরো স্টোরিটা শুনে ফেলি। হ্যাঁ, আপনি তারপরে। আমি মাঝখানে অনেক কথা বলতে চাইতে গিয়ে আটকে গেছি, ফ্লোটা অন্যদিকে হয়তো চলে যেতে পারে। আমি যেন ওনারটা শুনি, কারণ ওনাকে আমি অলরেডি ওনার কার্ড আমি পড়ে ফেলছি। হ্যাঁ, বলুন। তারপরে এই অবস্থায় উনি 2 কোটি টাকায় বিক্রি করে দিলেন। আচ্ছা, ওই আমাদের এইটা। তো আপনি 50 লাখ টাকা শেয়ার পেলেন? 50 লাখ টাকা আমরা ওইভাবে পাইনি, ওরা লোন টোন দেখিয়ে, আর ডাইরেক্টর গুলো ওই টাকা দিয়েই কিনলো, আমরাও শেয়ার বাজারে কিনেছিলাম। এবারে পুরো টাকাটাই আমরা লস। তখন আমার মানে কি খাবো এরকম অবস্থা আমার নাই, বাড়ি ভাড়া দিব এরকম। তারপরে আমার মেজো ভাইকে আমি বললাম যে এই ব্যাপার, আমি তো অনেক বড় ধরনের লস চলেছে। উনি তখন সিলেটে পোস্টিং ছিল পেট্রো বাংলায়। উনি প্রতি মাসে আমাকে টাকা পাঠাতো, ভাড়া দিতাম আর চলতাম। চলতে চলতে এইভাবে প্রায় 2-3 বছর চলার পর উনি আমাকে বললো যে কিছু একটা কর, এইভাবে তো মানে হবে না। এই অবস্থায় আপনার মনে করেন যে আমাদের ডে বাই ডে লসের দিকে চলে যাচ্ছে। ও তখন মানে গ্রেড 5-এ উঠছে, ওর কোনো প্রবলেম ছিল না। তারপরে আমার যেটাই হাত দিচ্ছি আমার লস হচ্ছে। যেভাবে টাকা কালেক্ট করে বিজনেস শুরু করতেছি, লস। গ্রামীণ ফোন যাওয়ার পর থেকে, অনারিয়াম বন্ধ হওয়ার পর থেকে আপনার মনে করেন যে আমার নট এ সিঙ্গেল পাই ইনকাম হয়েছে। আমি যেটাই করেছি, হয় লোন করেছি, অ্যাসেট ওইভাবে নষ্ট হয়নি, আমি বিক্রি করতে পারিনি কোনো জিনিস। আমার যে টাকা আসবে এইরকম কোনো ওয়ে তৈরি হয়নি। বিক্রি করতে চেয়েছি, বিক্রি করতে পারিনি। তারপরে এইরকম হঠাৎ করে ওর এই গলায় ও বলতেছি যে পারফিউম লেগেছিল, কিন্তু অরিজিনালি ওর গলায় কি প্রথমে র্যাশের মতো কিছু উঠছিল? হ্যাঁ, র্যাশের মতো না, লাল 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 ছোট ছোট এরকম হয়েছিল, রিং গোল গোল লালের মধ্যে গোল। ওটাকে র্যাশেস বলে। ছোট ছোট বাচ্চা আছে ডাইপার পরে, দেখবেন র্যাশ পরে, কারো গোল হয়, কারো ডট হয়, র্যাশেস। অনেকগুলা পড়ছিল দাগ, ছোট 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 অনেকগুলা ছোপ ছোপ। আমি বলি তোমাকে যে দাউদ হয় না, না রেজা ভাই ওইভাবে না। আমি বলি যে ফার্স্টে যেরকম চামড়া ফেটে গেলে যেরকম সাদা সাদা র্যাগ হয় না, ওই টাইপস হয়ে গেল। তখন তার বয়স কত? তখন বয়স ছিল 7-8 এরকম।
তারপরে র্যাগ হয়ে যাওয়ার পর আপনার এইটা আস্তে আস্তে এমন একটা মানে মনে হচ্ছে বাইরে থেকে দেখে মনে হচ্ছে ঘা লাল। স্কুলেও মানে টিচাররাও মানে জিনিসটা নিয়ে ইজি ভাবে নিত না, সেও মেন্টালি আপসেট হয়ে পড়ল। তখন কি তার যে স্বাভাবিক জীবনযাপন কি কোনো সমস্যা হয়েছিল? তারপর থেকে পাখি টাখি ওর কাছে আসতো। আমি বসুন্ধরা যে রাস্তায় থাকতাম যখন পড়ছি ঢোকার পরে, হ্যাঁ ও এখানে কার্ড দিয়ে আসছে, সে স্পেশাল একটা চাইল্ড, সে খুবই মেরিটিয়াস ছিল এক সময়, অতিরিক্ত জ্ঞানী ছিল। রাইট, আমরা হাজার বাচ্চা না লক্ষ বাচ্চার মধ্যে একটা এরকম ছিল। দিন দিন সে সবকিছু ভুলে যাওয়া শুরু করলো। তো সে হয়তো অনেক কিছু দেখে, ফিল করে মানে কিছু সে দেখে, এটা আপনারা দেখেন না। আমি বাসার মধ্যে ঠিক একটা কালো একটা ছায়া দেখি, এই ছায়াটা মাটির না, জাস্ট একটা ব্ল্যাক একটা ফিগার আমার সামনে, এর থেকে নাই হয়ে যায়। আপনারা যখন সে জন্ম হয়, যখন তার আম্মু কনসিভ করে, তখন কি আপনারা কোনো এমন জায়গায় থাকতেন যেখানে জঙ্গল টাইপের আশপাশ ছিল, চোরা গাছপালা ছিল, বা মানে পরিত্যক্ত টাইপের? পরিত্যক্ত না, এটা একটা বন টাইপের, মানে আমাদের ওইখানে রেসিডেন্ট এরিয়া ছিল। অগ্রণী ব্যাংকের বেশ বড় একটা এরিয়া নিয়ে স্টাফদের বাসার জন্য কিনেছিল। ওইখানে ওরা গাছ লাগিয়ে রাখছিল, শিশু বন। গাছগুলো অসুস্থ হয়ে মারা গেছে, কিছু ভেঙে গেছে মনে হয়েছে। যখন আপনি বাসায় থাকতেন না, এমন কি হতো আম্মু বাগানে হাঁটাহাঁটি করতো একা একা? না, ছাদে উঠতো। আমরা কোনো সময় বাসা থেকে, আমার বাসাটা অনেক বড়, বাসায় থাকতেন না আর কি, তখন ব্যবসা করতেন না, তখন উনি ছাদে উঠতো, একতলা বাসা ছিল, নিচে সামনে হাঁটাহাঁটি করতো। হ্যাঁ করতো, যেখানে জঙ্গল টাইপের ছিল। হ্যাঁ, ওইখানে সবাই যেত, খুব সুন্দর জায়গা ছিল। আপনি মূলত আসছেন ওর জন্যই, টোটাল বিষয়টা। যে কোনো একটা আমাকে বলবেন, যেটা আমি আপনাকে সলভ করার চেষ্টা করবো। যে কোনো একটা বিষয়, মানে ক্লাস 1, তারপর ক্লাস 2, ক্লাস 3, এই বিষয়টা এরকম, মানে সরাসরি মেট্রিক পাস করলে বিপদ। আমি চেষ্টা করবো প্রথমত যে কোনো একটা সলিউশন করার। আমি যদি একসাথে সব বলে দিই, আপনার সমস্যা, দুনিয়া সব সমস্যা ঠিক করে দিব, আমি তো ঠিক করতে পারবো না। আমি চেষ্টা করবো, ঠিক করার মালিক আল্লাহ। তখন হয়তো একটা মিস, যেটা অলরেডি শুরু হয়ে গেছে আমাদের, আমাকে মানুষে অনেক কিছু মনে করা শুরু করছে, পীর হুজুর টাইপের। আমি কখনো এগুলো না, আমি রিসার্চ করি এসব বিষয় নিয়ে। মানুষ যদি আমাকে ভালো মানুষ হিসেবে বিলিভ করুক, আমার কোনো আপত্তি নেই। ওরটা আগে দেখি, তারপর আমি আপনার আর্থিক লাইনে আসবো। তুমি বলো, তুমি কি দেখো, কি ফিল করো? না, আমি একটুই দেখি যে একটা কালো একটা ছায়া মানে আশেপাশে আছে, আমি দেখার সঙ্গে সঙ্গে নাই হয়ে যায়। এটাই দেখো, এটাই। এটা কি রাতের বেলা দেখো? হ্যাঁ, একবার আমার সঙ্গে কথা বলেছিল। আমি যখন আমাকে সব বলে দিই যে আমি এরকম ফিল করি, সেদিন রাত 4টার দিকে আমার ঘুম ভেঙে যায়, না আধা ঘুম আধা অবস্থায়। আমি দেখি যে পায়ে হাঁটা শব্দ। ফার্স্টে মনে করি আমার নানা আসছে, এত রাতে নানা কেমনে, এটা হতে পারে না। তখন আমি দেখি যে একটা কালো একটা ফিগার, একটা মহিলা, অনেক হিউজ। এখন সে হেঁটে হেঁটে আসছে। এখন এই একটাই কথা বলে নাকে নাকে বলছিল যে খালি ঝগড়া, খালি ঝগড়া। আচ্ছা, বাস এই কথাটা বলছিল। তুমি কি কখনো তোমার আব্বুর মধ্যে ঝগড়া হয়? হ্যাঁ, তারপর থেকে হয়েছিল আমার সঙ্গে, আপুর সঙ্গে হয়েছিল, অনেক হাত তোলাতুলি হয়েছিল আপুর সঙ্গে। এমন কোনো ঘটনা কি আছে যে ও খুব অ্যারোগেন্ট হয়ে গেছে আপনার প্রতি, বা এরকম কোনো কিছু যেটা হয়েছে? এরকম খুবই দুঃখজনক। ওর যে অ্যাটিটিউড আমি দেখতে পাচ্ছি, সেটা 8-10টা ছেলে মেয়ের মতো না, একটু ডিফারেন্ট। এটা আমরা জানি, এটা আমরা জন্মের পর থেকে আমরা অনেক কিছু উপলব্ধি করেছি। এবং আমার যেটা মনে হয় ওনারা ফার্স্ট আমাদের কাছে আসেন নাই, প্রচুর কবিরা। আমি বলছি আমরা হুজুরের কাছে গেছি। ওর বডিতে কোনো তাবিজ রাখা যাবে না, ওর বডিতে অলরেডি তাবিজ আছে। আচ্ছা, সেটা রাখা যাবে না, প্রথম কথা। আচ্ছা, তো আমরা উনি কিন্তু ফেল করেছে। ওনা আমাকে বলেছে যে আমার দ্বারা সম্ভব হলো না, আমার জানা নাই যে তোমার প্রবলেমটা কে সলভ করতে পারবে, হয়তো আল্লাহ এমন একজন তোমার কাছে মিলিয়ে দিবে, হয়তো তোমাদের প্রবলেমটা সলভ হবে। উনি কিন্তু ফেল করেছে। ও কিন্তু ইমোশনাল খুব, জানেন? এটা জানি, অনেক বেশি ইমোশনাল। ও যদি ওর সামনে একটা পাখিকে মারা হয় তার খুব কষ্ট লাগে, একটা মুরগি যদি জবাই করা হয় তাতেও তার কষ্ট লাগে। আর সেই মুরগি সে খায়ও, কিন্তু যদি সে ইমোশনাল হয়ে যায়, মানে যেটা আমরা রেগুলার দেখি, আমরা জবাই করা দেখি গরু ছাগল কোরবানির সময়, বা মুরগি তো রেগুলার আমরা খাই, সেগুলো সে সরাসরি দেখতে পারে না। আমি একটু বলি, ও যখন ছোট ছিল তখন ওই বিড়াল টিড়াল গুলো ওর সঙ্গে এসে কথা বলতে পারতো না, কিন্তু বিড়াল ওর সঙ্গে মানে তখন কি একটা ল্যাঙ্গুয়েজে কথা বলতো। এটাকে হিন বলে, হিন, HINN, পড়ে নিও। হ্যাঁ, HINN, হিন। হিন একটা প্রজাতির জিন হয় যারা পশু পাখির আকৃতি ধারণ করে। ওটা তার সাথে ছোটবেলা থেকে আছে, এবং সে কুকুরের শব্দ রাত্রে শুনো, কুকুরের শব্দ রাস্তায় শুনো, প্রচন্ড প্রচন্ড কুকুরের শব্দ শুনো। হ্যাঁ হ্যাঁ, রেগুলার শুনো। রেগুলার না, মাঝে মাঝে রাত্রেবেলা ঘুমের মধ্যে, গভীর রাত্রে 11টা-12টার দিকে, বা তারপরে। ঘুমের মধ্যে শুনি না, জাগা অবস্থায় শুনি। ঘুমানোর আগে শুনো। ঘুমের মধ্যে কুকুর ডাককে তুমি শুনতে পারো না আর কি। এটাকে হিন বলে।
হিন এবং মারিদ এই দুই প্রকার জিন তার সাথে আছে। যেটা আমি বলি, আমি কিন্তু সবসময় প্রথমে সাইন্টিফিক ব্যাখ্যা দিই। এখন সাইন্টিফিক ব্যাখ্যা আমি দিব না এই কারণে, কারণ তাকে দেখে বোঝা যাচ্ছে সে একটু গলার দিক দিয়ে অসুস্থ। আর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গেস্ট যারা আমাদের লিসেনার শুনতে পাচ্ছেন, ছবি দেখতে পাচ্ছেন। তো এটা ডাক্তার অলরেডি এটা র্যাশ থেকে হওয়ার কথা, এবং তার যে রোগটা এটা কোটির মধ্যে একজনের হয়, ডাক্তাররা বলবে এটা কমন রোগ না। টার্কি মুরগির মতো যে বলছে এটা র্যাশ থেকে হয়, ভিতরে অনেক সময় টনসিল থেকে এটা হয়, অনেকে বলে এটা মূলত র্যাশেস থেকে এটা হয়, চামড়া ফেটে যাবে, অনেক সময় অনেক গলার টোন চেঞ্জ হয়, অনেক সময় অনেক অপারেশন লাগে, এরকম হয় অনেক। এটা কোটির মধ্যে একজনের হয়। যেমন ধরেন একটা রোগ আছে প্যানক্রিয়াটাইটিস, এটা কোটির মধ্যে একজনের হয়। পৃথিবীতে কিছু বিরল রোগ থাকে যেটা কোনো ডাক্তাররা ব্যাখ্যা খুঁজে পায় না, কেন হলো কোনো ব্যাখ্যা পায় না। তার সাথে সেম ঘটনাটা ঘটছে। তোমাকে যেটা বললাম হিন এবং মারিদ, এই দুই ধরনের জিন ওর সাথে আছে। এর মধ্যে মারিদ যে জিনটা সেটা সবচেয়ে পাওয়ারফুল হয়, এটা মারাত্মক শক্তিশালী হয়, যেটা থেকে মুক্ত করা অনেক কঠিন হয়ে যায়। যেসব হুজুররা ট্রাই করবে তার উপরও জীবন নাশের হুমকি থাকে, এবং অনেক কবিরা তাকে বলতেও পারে হয়তো বা যদি আমি ঠিক করতে চাই আমি মরতে পারি, বা অনেক হুজুররা এগুলো লুকায় কিন্তু বিষয়গুলা। তো মারিদ যে জিনটা সেটা জিনদের ইফরিত টাইপের জিন হয়, শক্তিশালী হয়, এগুলো থেকে রক্ষা পাওয়া যাবে, এটা কোনো বিষয় না। আপনার কিছু বিষয় আমার কাছে আসে যেগুলো আমি রেডিওতে বলতে চাচ্ছি না, এটা আপনার একান্তই পার্সোনাল মতামত, যেটা আপনার ছেলে শুনলে কষ্ট পাবে। আপনি হয়তো বা বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। না, আমি বুঝছি। হ্যাঁ, তো এগুলা পাবলিক প্লেসে বলা ঠিক না। ফাইন। অন দিস নোট, প্রিয় শ্রোতা, আমার যে কাজটি এই মুহূর্তে করতে হবে ভাঙা গলায়, সেটা হচ্ছে বিরতি। আমরা 5 মিনিটের একটা বিরতি নেব, এবং সলিউশনের জায়গাটা আমি বারবারই বলি এটা আসলে সলিউশন কেন্দ্রিক অনুষ্ঠান না, কিন্তু সবাই এখানে আসেন ভালোবেসে রেজা ভাইয়ের কাছ থেকে কোনো সলিউশন নেবার জন্য। বাট হোয়াট উই ডু প্যারানর্মাল থিং রিসার্চের জায়গা থেকে, সাইন্টিফিক জায়গা থেকে আপনাদের সামনে উপস্থাপন করি। যাই হোক, আমরা ছবি দিয়ে দিয়েছি ফেসবুকে। যদি কোনো ডক্টর আমাদের এই ফেসবুকে থেকে থাকেন, যদি এটার কোনো ভালো ব্যাখ্যা জানেন, বা ডক্টর না হয়ে অন্য কোনো যদি গুগল করেও আপনারা ভালো ব্যাখ্যা জানেন বা এটা কিওর জানেন, আপনারা প্লিজ আমাদের পেজে পোস্ট করবেন, আমরা এই ভদ্রলোকের কাছে দিয়ে দিব। আমরা চাই উনি সাইন্টিফিক ওয়েতে ট্রিটমেন্টটা করুক। বাই দ্য ওয়ে, 5 মিনিট পরে আমি ফিরে আসছি। আমাদের পেজের ঠিকানাটা হচ্ছে, আপনি বলেন, আমার গলা ব্যথা করছে। আমাদের ফেসবুক পেজটা হচ্ছে www.facebook.com/tarot। তো যেভাবে লিখবে সেটা হচ্ছে facebook.com লেখার পরে স্ল্যাশ দিয়ে DAARTAROT। সবচেয়ে বেশি লাইক যে পেজে সেটা আসল, বাকি সবগুলো নকল। ডর মানে ভয়, ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর। 5 মিনিট পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি। আপনারা শুনছেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ইনফ্যাক্ট আমার গলা যে অবস্থা সেটা আসলে ডরের মতোই। আমার লাইফে কোনোদিন আমার গলা এইভাবে ভাঙেনি। এই লাস্ট টাইম জিনের যে ব্যাপারটা ঘটলো মাদ্রাসাতে, মহিলা মাদ্রাসাতে, তারপর থেকে উনি আমার দিকে দেখছেন, বালিশ ছিঁড়ে বলতেছিল যে বাইরে ভালো মতো রে। আমার মনে হচ্ছে আয় মাস বইলা যাই, দুনিয়ার সমস্ত প্রবলেম সলভ। আমি একটা কথা বলি, আমাদের ফেসবুকে 2 ধরনের শ্রোতা আছেন। এক ধরনের আছেন খুবই প্রতিক্রিয়াশীল, যারা কোনোভাবেই বিশ্বাস করতে চান না বিষয়গুলো, তারা তাদের মতো করে প্রতিক্রিয়া জানেন। কেউ ধুমায় আমাদেরকে গালি দেয়, কেউ ভণ্ড বলে, কেউ বদমাইশ বলে। আরেক ধরনের আছে আমাদের খুব বড় মাপের ফ্যান, এবং এই বিষয়গুলো তারা বিশ্বাস করে, তারা ওই জিনিসগুলো প্রতিবাদ করে। আমরা 2 ধরনের শ্রোতাদের প্রতি অনেক বেশি রেসপেক্ট রেখে যে কথাটা বলতে চাই, প্রতিক্রিয়া থাকুক। আমরা তো চাই না যে আপনারা এটা বিলিভ করেন, এবং আমরা তো বলিও না কখনো বিলিভ করেন, কিন্তু এটা আমাদের সোসাইটিতে এভাবে এক্সিস্ট করে, এটাকে আপনি ডিনাই করবেন কিভাবে? আমরা যখন অনুষ্ঠানটা শুরু করি, আমরা ওখানে একটা বড় রকমের কশন দেই, সচেতনতা জায়গা থেকে প্রচার করি। যতবার আমরা রেডিওতে এই কথাটা বলেছি, আপনি বিশ্বাস করবেন না, অতবার আমি আমার নিজের নামও বলি নাই, বিলিভ নেই। হ্যাঁ, যাই হোক, আমরা শুরু করি। একটা বিষয় কি ভাই, যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, প্রচুর ইমেল আসে, প্রচুর ইনবক্স আসে। কেউ কেউ বলে কন্ট্যাক্ট করার চেষ্টা করলে, রেজা ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করলে তাদের ক্ষতি হয়, কেউ কেউ বলে লাভ হয়। আজকে একজন বলে গেল আমাদের সাথে কন্ট্যাক্ট করার পর তাদের বাসার যে এক্সিস্টেন্স ছিল সেটা কমে গেছে, সেটা এখন নাই বললেই চলে। তো এই বিষয়গুলো হচ্ছে, এটার ব্যাখ্যা আমি নিজেও জানি না। আমার কাছে যেটা মনে হয়েছে অনুষ্ঠানটা করে, আমি বিশ্বাস করি না আমি এটা বলবো, তবে বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আমি অনেকদিন একটা বিষয়ের সাথে লেগে থাকলে আমার ওটাতে আগ্রহ গ্রহ করে, এবং আমি স্টাডি করতে বেটার ফিল করি। সো অদূর ভবিষ্যতে হয়তো আপনি দেখবেন রেজা ভাই কোন একটা টার্ম বলছে, সেটার খুব সুন্দর একটা ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি, কজ আই ওয়ান্ট টু স্টাডি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বিষয়টা নন সাইন্টিফিক সমাধান আপনি যাই করেন, নন সাইন্টিফিক, কিন্তু আমরা যে নন সাইন্টিফিক ওয়েতেও আমরা অনেক সায়েন্সের জায়গায় যাচ্ছি, অনেক বিষয় যেটা রিলিজনের সাথে যায় না সেটা না পালন করার জন্য বলি, যেটা হলো তো ভালো কাজ করছি, মানুষের উপকার করার চেষ্টা করছি। রাইট। অন্যান্য অনেক প্রোগ্রাম, আবার অনেকেও বলে যে ট্যারট কার্ডের বিষয়টা কুফরি। আমাদের অনুষ্ঠানটা আসলে ট্যারট কার্ডের নাম দিয়ে, কিন্তু ট্যারট কার্ডের অ্যাক্টিভিটিস দেখবেন 0 পর্যায়ে। বেসিক্যালি রেজা ভাই এখানে ক্যারিসমেটিক পার্সন, এবং উনি আসলেই ওরকম কিছু, সো উনি ওনার জায়গা থেকে বিষয়গুলোকে ব্যাখ্যা করেন। যেহেতু ট্যারট কার্ডের কথা উঠেছেন, ট্যারট কার্ড নিয়ে 2টা কথা আছে, বলার আছে আমার। প্রথম কথা হচ্ছে ট্যারট কার্ড, এটার নাম আসলে ট্যারট কার্ড না,
নাম হচ্ছে ট্যারো কার্ড। ট্যারো কার্ড, রাইট। ট্যারো কার্ড আমরা বাংলায় বলে যেহেতু তাই ট্যারো কার্ড বলে। যেমন ধরেন লক্ষণ, এর বিদেশে গেলে বলবে লক্ষ্মণ। দ্বিতীয় কথা হচ্ছে যারা ট্যারো কার্ডকে খারাপ কুফরি মনে করেন, ট্যারো কার্ডকে বিলিভ করে অবশ্যই কুফরি এবং শিরক। যেমন ধরেন কলম দিয়ে লেখা করে খারাপ কিছু না, কনফার্ম। সেই কলমটা যদি কারো চোখে আমি মেরে দিই, সেটা কি ভালো হলো না? গুনাহ। তখন কলমকে আপনি কি বলবেন? কলমের কাজটাকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? অফকোর্স খারাপ হয়েছে। তো একই জিনিসের দুইটা দিক থাকে। কলম দিয়ে আপনি লিখতেও পারেন, কলম দিয়ে কাউকে মারতেও পারেন। কোনটা কিসের জন্য ব্যবহার করা হয়েছে? আমরা যদি এটাকে ভালো দিকে ব্যবহার করি, যদি মানুষের কল্যাণে যে কোনো জিনিস করেন, সেটা কখনো আমি খারাপ ভাবে দেখি না। যদি আমি এটা নিয়ে কাউকে জাদু করি, ব্ল্যাক ম্যাজিক করি, কাউকে ধ্বংস করে দিই, তখন সেটা খারাপ। আমরা যেটা রেডিওতে করি ভালো করার চেষ্টা করি। এখানে আমাদের অনুষ্ঠানের একটু গুণগান গাই ভাই, আবেগ এত বেশি আসতেছে যে আসলে তোমায় রাখতে পারছি না। সাফল্যের জায়গাটা বলি, এটা আমি সবসময় একটা কথা বলি। আমি যখন যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটা করলাম, আমি বলেছিলাম যে বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো ইট হ্যাপেন। এই অনুষ্ঠানটা শুরু করার কিছুদিনের মধ্যেই অন্য একটা রেডিও স্টেশন একটা অন্যরকম একটা গল্প নিয়ে আসলো, সেটা কিছুদিন পরে বন্ধ হয়ে গেছে। যাই হোক, আচ্ছা, জীবনের গল্প যখন আমি শুরু করলাম হ্যালো 8920, তখনও এবং এখনো আছে বিভিন্ন রেডিও স্টেশনে এটাকে এরকম ভাবে করে। ট্যারোট কার্ড শুরু হওয়ার পরে যারা রেডিও কন্টিনিউয়াসলি শোনেন, আমি অবশ্যই বলছি যারা এটা করছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। নাম তো মেনশন করতে পারবো না অন্য রেডিও স্টেশনে। তো এই যে আমাদের ট্যারোট কার্ড নিয়ে খুব এস্টাবলিশড একটা শো রেডিও ইন্ডাস্ট্রি এখন সলিউশনের দিকে যাচ্ছে, এবং আমি শুনছি আবার সলিউশন যে দিচ্ছে কোনো বিজ্ঞান ভিত্তিক না, কোনো শরিয়া ভিত্তিকও না, তার সে মন গড়া সলিউশন দিচ্ছে উইদাউট রেফারেন্স। এবং আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটাকে পুরোপুরি একটা অন্যরকম একটা রেডিও শোর জায়গা থেকে পুরো একটা শো করার চেষ্টা করছে অনেকে। আমরা অবশ্যই কংগ্রাচুলেট করি তাদেরকে, অবশ্যই এটা আপনারা যদি করতে পারেন খুবই ভালো। কিন্তু আমরা দেখতে চাই বিষয়টা কিভাবে যে এটা আমাদের সাকসেস, হ্যাঁ আমাদেরকে মানুষ কপি, আমাদের সাফল্য, আলটিমেটলি আমরা কিছু একটা নতুন আপনাদেরকে দিতে পেরেছি। যাই হোক, তাছাড়া কি ভাই বিষয়টা কি এতই সোজা যে আমি একটা মানুষ দেখলাম মানুষের মাথা নাই হেরে যাচ্ছে, তাকে দেখে আমি অজ্ঞান হয়ে যাই, তারপরে যে আবিষ্কার করি অন্য? এত সোজা না। সবচেয়ে বড় অজ্ঞান হওয়া এতই সোজা? এত সোজা না। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা যেটা নিয়েছি, আপনারা বিশ্বাস করতে পারবেন কি পারবেন না, অনেকেই ফেসবুকে বিভিন্ন রকমের মন্তব্য করেন। আপনারা অনেকেই মনে করেন শুক্রবার আমরা যাচ্ছি লাইভ ওখান থেকে প্রচার করে দিচ্ছি। আসলে বিষয়টা কিন্তু এরকম না। প্রতি সপ্তাহে আমাদেরকে স্টাডি করতে হয়, কোথায় যাব কোথাও যাব না, ওখানে কি অবস্থা হবে, কোন কোন জায়গায় আমাদেরকে আগে থেকে র্যাকি করে আসতে হয়। এবং প্রতি শুক্রবার ঠিক পারফেক্ট টাইমে আপনাদের সঙ্গে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গা থেকে সহজ না ভাই। আমি লাইভে আসলাম, আমার স্ক্রিন কালো, মনিটর স্ক্রিনটা ব্ল্যাক রেখে দিলাম, বাট রুমটা আমি লাইট অফ করে ফেললাম, বললাম আমি লাইভে আছি বটগাছের নিচে, এখানে ঘটনা ঘটতেছে, সেটাকে দেখাতে হবে লিসনারদেরকে, নাহলে তো সেটা মিথ্যা হয়ে গেল। রাইট। আমরা যখন বলি আমরা লাইভে আছি, সেটা আমরা আসলে লাইভে থাকি, মানুষ দেখতেছেন, যারা দেখেন আমাদের পেজে গেলেই পাবে না। যাই হোক, আমাদের সঙ্গে যিনি গেস্ট আছে তার সঙ্গে আমরা একটু পরিচিত হই, আপনার সঙ্গে আমরা পরিচয় হই। এবং তার এই ফাঁকে আমরা একটু বলে রাখি, ওনার ফ্যামিলি যিনি এসেছিল, ওনার ওয়াইফ এবং ওনার ছেলে, দুজনকে আমাদেরকে বাইরে রাখতে হয়েছে কজ আমরা আসলে পুরোপুরি আনইন্টারাপ্ট ওয়েতে ডিস্টারবেন্স জিরো করে আমরা স্টোরিটা শুনতে চাই। আপনার নামটা বলেন। আমার নাম না বলতে যাচ্ছি একটু, নাম প্রকাশ অনিচ্ছুক। ওকে, আপনি প্রথমত আমি একটা জিনিস বলি, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি প্রচন্ড পরেশগার, আপনার মাথায় টুপি পরা, দাড়ি। আপনি কি এইসব বিষয়ে বিশ্বাস করেন? এই যে ভৌতিক বিষয়গুলো বা প্যারানর্মাল বিষয়গুলো, জিন তো বিশ্বাস করেন, এটা আমি জানি। আমি অবশ্যই জিন বিশ্বাস করি, কারণ এটা যেহেতু আল্লাহ পাক কোরআনে বলেই দিয়েছেন জিন আর মানুষ সম্বন্ধে। মুসলমান হিসেবে আমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। প্যারানর্মালের ব্যাপারটা আমার সাথে দীর্ঘদিন ধরে হয়ে আসতেছে, কারণ আমি অনেক চেষ্টা করতেছি যে আমার এটা সমাধানের জন্য। তো আমি অনেক হুজুরের কাছে গেছি, যারাই তাবিজ কবজ বা এগুলো, অনেক আলেমদের কাছে গেছি এইটার থেকে সমাধানের জন্য। তো আমি ক্ষণিকের জন্য সমাধান পাই, কিন্তু পার্মানেন্টলি পাই না। কি প্রবলেমটা হলো, দেখা গেছে যে আমার বিয়ের পর থেকে আস্তে আস্তে যখন হইলো, আমার রাইজিং শুরু হয়ে গেল, ভালো একটা যে অবস্থা আছে তার থেকে অনেক উপরে। হঠাৎ করেই আমি কথার মাঝখানে কিছু প্রশ্ন করবো। হ্যাঁ, আপনি কি এসি, ফ্রিজ, ইলেকট্রনিক্স এর কাজ ভালো পারেন? খুব মোটামুটি আর কি পারেন। জি। আচ্ছা, আপনি কি কখনো এমন হয়েছে যে দেশের বাইরে লোক পাঠাতেন? এটা অনেক আগে, আমি যখন বাইরে ছিলাম। আপনার যে ছোট বাচ্চাটা আসছে, ওর নাম কি আবিদ টাইপের কিছু? জি, আবিদ, মোহাম্মদ আবিদ হাসান। আচ্ছা, বলেন। তো তারপরে যাই হোক, কোরআন তেলাওয়াত, জিকির, নামাজ ছোটবেলা থেকে পড়তাম। তো এক পর্যায়ে বিয়ের পরে আরো বেশি পড়ছি। দেশের বাড়ি কি মানিকগঞ্জ আপনার? আমার দেশের বাড়ি মানিকগঞ্জের কাছাকাছি আর কি। আপনি যেহেতু প্রকাশ করতে চাচ্ছেন না কোনো কিছু, এই জন্য আমি বলাও ঠিক হবে না। আজকে আমি শুধু গেসিং পর আজকে বন্ধ করে দিও। তো যাই হোক, মোটামুটি ভালো পর্যায়ে হঠাৎ করেই বাচ্চা হওয়ার আগে দেখলাম আমার যে বাসায় আমি ভাড়া থাকতাম, আস্তে আস্তে দুর্গন্ধ পাচ্ছি, রেগুলার। কোনো রিজন পাচ্ছিলেন না? রিজন পাচ্ছি না, দুর্গন্ধ পাচ্ছি, যে এই পাড়া থেকে এই রুমে যাচ্ছি, দুর্গন্ধ, শুধু দুর্গন্ধ, আর এই দুর্গন্ধ ডে বাই ডে বেড়ে যাচ্ছে। তো এক পর্যায়ে বেবি নেওয়ার চেষ্টা আমরা করতেছি, তো ওর মধ্যে কিছু ইনসিডেন্টলি ঘটতেছে, বারবার ব্লিডিং হচ্ছে, কনসেপ্ট হচ্ছিল, কনসেপ্ট আসতেছে, আর কয়েকদিন পরে পরে ব্লিডিং হচ্ছে, মারা যাচ্ছে, পেট থেকে বের হয়ে যাচ্ছে। এটা কয়বার হয়েছে এরকম? অনেকবারই হয়েছে। তো যাই হোক, এটা নিয়ে আমরা টেনশন ছিলাম। পরে আমরা এক জায়গায় গেছিলাম,
তো ওখান থেকে বললো যে আপনার বাসায় খারাপ জিন। দাঁড়ান, আপনি ডাক্তারের কাছে গিয়েছিলেন বিষয়টা? ডাক্তারের কাছে গেছি। ডাক্তার কি বলে? ডাক্তার বলতেছে যে নরমালি চলাফেরার জন্য, ডাক্তার কিন্তু সময়টা তো ফুল রেস্ট দিয়ে দেয়, বেড রেস্ট বলে, তো চলাফেরার জন্য বা এরকম হচ্ছে, তো ঠিক আছে এরকম চুপচাপ রয়েছে, কিন্তু কন্টিনিউ এটা হয়েই যাচ্ছে, কন্টিনিউ হয়ে যায়, যখন কনসেপ্ট করতেছে তখন কন্টিনিউ হচ্ছে। তো যাই হোক, পরে আমরা ওখানে একটু সবাই পরামর্শ দিচ্ছি, একটু দেখেন ডাক্তার, যেহেতু এই আপনার অন্য জায়গায় একটু ট্রাই করে দেখেন, হ্যাঁ হুজুর বা একজনের। তো ওখানে গেলাম আমরা। তো যাওয়ার পরে উনি বলতেছে, দেখেই বলতেছে যে তোমাদের ঘরের মধ্যে তো খারাপ জিনিস চলাচল করে, যারা কনসেপ্ট করতেছে ও তাকে নষ্ট করে দিচ্ছে, যে কারণে আসার আগেই ব্লিডিং হয়ে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা শুনে রাখলাম, কিন্তু এরপর আর ওনাকে দিয়ে কিছু করিনি। তো আমরা চলে আসলাম ওখান থেকে। বাসা আসার পরে আরো বেড়ে গেল। আমি নামাজ পড়ি, জিকির করি, শুয়ে থাকি। এবার এতদিন গন্ধ পাইছি, এবার কালো অবয়ব সামনে এসে হাজির হইল, একটা দুইটা এরকম করতে করতে। তো আমি নামাজ পড়ে যখন শুই, আমি সবসময় উত্তর দক্ষিণমুখী শুই, দেখি আমার মাথার পাশে সামনে এসে ঠিক এই পাশে দাঁড়ায় থাকে, খালি এরকম ডে বাই ডে হইতে হইতে একদিন পুরা অবয়বটা। তো আমি ওই দিন আমল করে নামাজ পড়ে জিকির করে শুইছি। তো হঠাৎ করে ওই দিন রাতে ঘুমের মধ্যেই ওই কালো অবয়বটাকে আমি একটা থাপ্পড় দিছি, প্রচন্ড জোরে। থাপ্পড়টাকে ফিল করতে পেরেছেন আপনি? লেগেছে, ওর গায়ে লাগছে, মানে ও প্রচন্ড আগে লাগছে। আমি নিজেও অবাক হয়ে গেছি এই শক্তিটা কোথেকে আসছে। ওর অনেক আহত হয়েছে। আহত পরে ওই দিন আর ও কিছু বলে নাই, চলে গেছে। পরের দিন আসছে, এর মধ্যে ফিল করতেছে আমার শরীর কালো হয়ে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে, এবং আমার যে আয় ইনকাম ছিল আগের থেকে ডাউনের দিকে চলে যাচ্ছে। আমি অসুস্থ হয়ে যাচ্ছি, শক্তি আগে যেরকম পাইতাম ওরকম পাই না। তো উনিও আবার বলছে যে আপনাকে তো আবার তাবিজ কবজ করছে। এমন অবস্থা হয়ে গেল, মানে আমার পুরো জিরো লেভেলের কাছাকাছি পৌঁছে গেলাম আমি। তখন আমি বুঝতে পারতেছি না। পরের দিন তারা দল বল সহ আসছে, 1 by 1 করে করে। অনেক। আপনার কি এমন হয়েছে যে হাতে পাওয়া কন্ট্রাক্ট চলে গেছে হাত থেকে? অনেক হয়েছে এরকম। আচ্ছা, আসছে রাত্রে, তো রাত্রে আমাকে অনেক আসছে। তো আমি একা আবার কন্টিনিউ ওইভাবে পড়ে শুইছি, দেখতেছি যাকে আমি মার দিয়েছি থাপ্পড় দিয়ে, ও সহ আরো অনেকগুলা, প্রায় 40-45 জন লাইক দ্যাট, এরকম হবে। আপনি মানে একদম সেন্স থাকা অবস্থায় দেখছেন নাকি ঘুমের? আমি যখন ঘুমাইছি আমলটা করে ডান কাত হয়ে হালকা তন্দ্রার মধ্যে। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে একটা বলি, সায়েন্সের একটা ব্যাখ্যা আছে এখানে। ঘুমের 3টা স্তর মূলত, আমি একেবারে কোট অ্যান্ড কোট বলতে পারছি না, 3টা হতে পারে, 4টা হতে পারে। আপনারা যারা ইনসেপশন ছবিটা দেখেছেন, ইনসেপশন, আপনি কি নায়কের নাম বলতে পারেন ভাই? নায়কের নামটা হচ্ছে লিওনার্দো ডিক্যাপ্রিও। বোঝেন আমাদের আধুনিক ট্যারট বাবা, মানে উনি সবকিছুই জানেন। যাই হোক, ওকে, লিওনার্দো ডিক্যাপ্রিও সবকিছু নিয়ে। এক্স্যাক্টলি। তো লিওনার্দো ডিক্যাপ্রিও ড্রিমের ভেতরে, আমরা একটা ড্রিমে চলে যাওয়া, মানে একটা ঘুমের মধ্যে যখন স্বপ্ন দেখি, মনে হয় আমরা 100 বছর স্বপ্ন দেখে ফেলেছি। তো এই ঘুমের ফার্স্ট স্টেজটাতেই আমরা যেটাকে বলি বোবা ধরা, এটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আমি ব্যাখ্যা অনেকবার দেওয়া হয়েছে। রাইট। এই ফার্স্ট স্টেজে সাধারণত এই ধরনের ঘটনাগুলো ঘটে। ডিপ স্লিপেও ঘটে না, এবং একদম জেগে থাকা অবস্থাতেও ঘটনাটা ঘটে না, কারণ ওই সময়টাতে ব্রেনটাকে কন্ট্রোল করা যায়। জি বলুন। আর আমি যখন ঘুমাই, আমি রাত্রে ইবাদত বন্দেগী জিকির আছে অনেক রাত পর্যন্ত তাহাজ্জুদ পড়তেন। এখনো পড়েন? এখনো পড়ি, কম বেশি। আগে যেরকম করতাম। আপনি আমল করতেন, মাঝখানে আমল মিস করছেন অনেকবার। আমল ছেড়ে দিয়েছেন? আমল ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার কারণ হলো এই যে আমি যে এই যে পিছন থেকে আমার যারা এই যে তাবিজ কবজ বা এইগুলো করতেছে, এরপরে আমার ওই ইবাদত বন্দি যা ছিল। আপনি হাতের বুড়ি আঙ্গুল এবং শাহাদাত আঙ্গুলের মাঝখানটা আমাকে দেখান একটু ভাবে, বড় করে ওই হাত দেখান। ঠিক আছে, বলেন। আমি যা পাওয়ার পেয়ে গেছি। তো যাই হোক, এখন আমি পরের দিন যখন ওইটা হইলো, তখন আমাকে ডাইরেক্ট বলল যে তুমি যদি এখান থেকে চলে না যাও তাহলে তোমাদেরকে মেরে ফেলবো আমরা, মানে বাসা ছেড়ে যেতে বলছেন টোটালি। ভাই একটা মনে পড়ে মাদ্রাসার ঘটনাটা, এটাকে মাইরালাম, আপনাকে বলতেছে, আমাকেও বলতেছে মেরে ফেলবে। আমি চেষ্টা করি। ভিডিও নিয়ে মারাত্মক একটা কথা বলছে, লাইভ নিয়ে। ভিডিও করিস না, ভিডিও করিস না, ব্যবসা করতে আসছো সেখানে। সো আমরা একটা কাজ করি প্রিয় শ্রোতা, আমরা এই বিষয়গুলোর উত্তর হয়তো খুঁজবো, এবং হয়তো বা যেভাবে আমরা ওই লাইভটা আপনাদেরকে মানে উত্তর না দিয়েই আমরা শেষ করেছিলাম, আমরা কমেন্ট রিপ্লাই কেমনে করবো এই অবস্থায়? মানুষ সম্ভবই না, এটা ইম্পসিবল। আমরা কি লাখ লাখ লোকের রিপ্লাই দিব আর আমরা ওদেরকে দেখবো? ওই সিনারিওটা ওদেরকে আমরা দেখাতে পেরেছি লাখ লাখ মানুষ। এটা বাংলাদেশে কে করছে? বাংলাদেশ কেন, ওয়ার্ল্ডের কোথাও মুভিতে আছে, এবার বাস্তবে আমার মনে হয় এরকম লাইভ হাউ ইট ইজ পসিবল বস? আপনি হয়তো পাশের বাড়িতে দেখতে পারেন, বাট এরকম ফেসবুকে লাখ লাখ মানুষের সামনে এরকম প্রিপারেশন নিয়ে, যেখানে ওনাকে সবাই চেনে, আমাকে সবাই চেনে, এরকম গ্রামের মধ্যে জনাকীর্ণ একটা জায়গায় আমরা গেছি, খালি কোনো রকম ভাবে যদি চারপাশ থেকে আওয়াজ হতো এখানে রেজা ভাই আসছে বা কিবরিয়া ভাই আসছে, রাতে 12টার দাঁড়াইতো। আমাদের হচ্ছে ভয় লাগছে আসার সময়। ভাই আপনি খেয়াল করছেন আমাদের বাইকের পিছনে কেউ একটা দৌড়ে আসছে এবং ঘোড়ার পায়ের শব্দ আসার সময়, ব্যাক করার সময়, তখন প্রায় 2:30-3টা বাজে এরকম। ওগুলো তো লাইভে আমরা আনতে পারি নাই। আমরা একটা কাজ করি ভাই, আমরা এখানে একটা বিরতি নেই, বিরতির পর আমরা আজকের অনুষ্ঠানের শেষ ভাগে ফিরবো। বিরতির পরে আমি একটা আমার স্বপ্নের কথা বলবো। জি, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, 4 মিনিটের বিরতি। 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো। যে পেজটিতে সবচেয়ে বড় ঘটনা এবং অঘটনা ঘটছে সেটা হচ্ছে ডর ট্যারট পেজ, www.facebook.com/ডর-ট্যারট, DAARTAROT। লাইক দেবেন, কানেক্টেড থাকবেন এবং অনেক কিছু দেখবেন যেটা আপনাকে অনেক প্রশ্নের মুখোমুখি ফেলে দেবে। বাট
ডোন্ট বিলিভ ইট। ডর মানে ভয়। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর। প্রিয় শ্রোতা, আমরা 5 মিনিট পরে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাকে ডর ট্যারোট রাউন্ডে। ওকে, আমি কথা বলতে পারছি না, গলা আরো বেশি রাত হচ্ছে, আরো বেশি কষ্ট পাচ্ছি। ঠিক আছে, তো আপনি কি করলেন, বাসা ছেড়ে দিলেন? পরে আমাকে বলার পরে আমি বাড়িওয়ালাকে বললাম যে ভাই আমি আপনার এখানে থাকবো না, আমি আপনার বাসা ছেড়ে দেবো। পরে আমি বাসা ছেড়ে দিলাম, সাইডে আরেকটা বাসায় উঠলাম। সেখানে উঠার 7 দিনের মধ্যে একটা ঘটনা হলো, সেটা হলো আমি দেখতেছি ওপেন মাই আইস, যে কালী পূজা করে ওপেনলি কালী আমার রুমের মধ্যে। মাই গুডনেস। কন্টিনিউ জিব্বা এরকম বের করেছিল। ওদের যে কালীর যে মূর্তি, কালো মূর্তিটা, ওইটা কন্টিনিউ রয়েছে আমার সামনে। আপনি দেখতেছেন? আপনি একা দেখতেন? আপনার ওয়াইফ? না, আমি ওপেনলি দেখতেছি। আর কেউ দেখতো না? আমি দেখতেছি। আমার যে রুমটা, রুমের ওই কোনায় কন্টিনিউ আসতেছে। আমি চেষ্টা করতেছি সেন্সে থাকা অবস্থা ওপেনলি, আমি যেভাবে আপনাদের সামনে রয়েছে এইভাবে। তো এটা আমি অনেক চেষ্টা করতেছি এটা থেকে মুভ হওয়ার জন্য, কিন্তু ওই বাসা ছেড়ে যখন এই বাসা আসলাম দেখলাম এখানে আরো বেশি অবস্থা খারাপ। কিছুদিনের মধ্যে দেখলাম আমি যে আমারই এমন কিছু আত্মীয় স্বজন আছে যারা পিছন থেকে, ব্যাক সাইড থেকে আমাকে তাবিজ কবজ, জিন চালান বা এগুলা করতেছে, এবং ওরা যে করতেছে, ওরা যে কালীর হিন্দুদের মন্ত্র পড়ে, এই মন্ত্র ওপেনলি আমি কানে শুনতে পাচ্ছি। এবং এর পরপরই আমি ওই আমল করতে করতে এক পর্যায়ে জাগা অবস্থায় আমি কে করতেছে, কোথেকে করতেছে, আগে ঘুমের অবস্থায় দেখতাম, পরে ওপেনলি আমি চোখ দিয়ে দেখতে পারতাম। এতে তো আপনার আর্থিক ক্ষতি হওয়ার কথা, প্রচুর আর্থিক ক্ষতি হওয়ার। এরপরে ওই বাসা থেকে আসার মধ্যে অলরেডি আমি পুরো -0 চলে আসছি আর্থিকভাবে। আমার আয় ইনকাম টোটালি ড্যামেজ হয়ে গেছে অলরেডি। এবং আমি যে সোজা ছিলাম ওইটা করার পরে আমি নিজেই ফিল করতেছি আমার মানুষটা আস্তে আস্তে বাঁকা হয়ে যাচ্ছি, এবং আমার মেজাজ খুবই খিটমিটে হয়ে যাচ্ছে। আমি কোনো কিছু সহ্য করতে পারতেছি না। আমার তখন বেবি হবে আমার ওয়াইফের, আমার শ্বশুর বাড়িতে। তো আমি আমার বাসায় বসেছি, আমার আরেকটা আছে, উনি আমার রুমের মধ্যে, দুইজনের মাঝখানে স্টার চিহ্ন মাঝখানে এসে পড়লো একটা, আমার বেডের উপরে এইভাবে। স্টার চিহ্ন অনেক বাজে মিনিং ভাই, সেটা দুই রকমের হয়, একটা ইভিল, একটা গুড। আমি কোনোদিন তাবিজ কবজ করি, কোনোদিন এই পরের থেকে আমি হুজুর বলেন, তারপরে এরা বলে যারা করে এই কাজগুলো কন্টিনিউ গেছি, এত বেশি গেছি এর থেকে মুক্তি পাওয়ার জন্য, কোথেকেও আমি পাই। এখনো কি আপনার এই প্রবলেম গুলো আছে? এখনো আমার এই প্রবলেম গুলো দেখা গেছে যে লাস্ট যেটা আমার যে বাসায় আছি, এই বিল্ডিং এর যে বাড়িওয়ালা, উনার একটা মেয়ে মারা গেছেন ফাঁসি দিয়ে, এবং ওইটার উপরে ফ্লোরে আমরা থাকি। দেখতাম দূরে চুল এলোমেলো ওই রুমের পাশে, এবং আমি যখন যাইতো পাশে একটা গাছ ছিল, আমি আমার বাচ্চা সহ বারান্দায় খেলতাম, গাছের থেকে পাতা নিয়ে আসতাম। এরপরে দেখলাম যে মানে বেশ কয়েকটা জিন দৌড়াদৌড়ি করতেছে আমারই কথা। আমি ঘুমাচ্ছি, তন্দা আসতে দেরি আছে, কিন্তু আমার মুখে খাবার দিতে দেরি নেই। ওরা এত চেষ্টা করতেছে আমাকে খাওয়ানোর জন্য, কয়েকবার খাওয়াইছে। খাওয়ানোর পরপরই আমি পুরা শক্তি, সামর্থ্য, ইনকাম টোটাল ড্যামেজ হয়েছে, এবং বাসায় ঢুকলেই একটা অন্যরকম মেজাজ থাকে। কিন্তু এগুলোর তো আমল আছে, আপনি যেহেতু ধার্মিক, আপনি আমল করেছেন কখন? হ্যাঁ, আমি সবসময় আমল করি, যেমন কোরআনের মধ্যে অনেকগুলা আমল দেয়া আছে, আমি ওই আমলগুলো কন্টিনিউ করে শুনি, কন্টিনিউ। পরে আমি সূরা নাস, সূরা ফালাক এক পর্যায়ে পড়তাম, মাঝে ভুলে গেছি। রেজাবে একদিন যখন বললো যে আপনারা সূরা নাস, সূরা ফালাক পড়বেন, তো আমার আবার ওইটা আমার স্মরণ চলে আসে। আমি এরপরে কন্টিনিউ সূরা ফালাক, সূরা নাস পড়া শুরু করলাম। 3 দিনের মাথায় লাস্টে আমি দেখলাম আমি শুইছি, একটা আগুনের গোলা জোরে ছিঁড়ে গেল, এবং আমি আস্তে করে সাইডে চলে আসলাম। তারপর আমার শরীরটা পাতলা হয়ে গেল। তারপর আস্তে আস্তে কন্টিনিউ করতেছি, কিন্তু ওই যে আরো যে আছে এগুলো নষ্ট হয় না। ওকে, আপনাকে আমল দিয়েছে, বাট আমি আপনাকে রিকোয়েস্ট করবো, ধর্মীয় হয়ে যাচ্ছে বিষয়টা, তারপরেও বলবো এটা নট ফর অল। আয়াতুল কুরসিটা পড়েন। যাদের কাছ থেকে যে নামাজ কালাম আবাদ বন্দেগী শিখছি, তারা বলছে সূরা বাকারার শেষের 2টা আয়াত আছে, এত পাওয়ার। সূরা বাকারার শেষের 2টা আয়াত খুব পাওয়ারফুল, জিন শয়তান থেকে বাঁচার জন্য। কিন্তু এটা হয় কি, কন্টিনিউয়াস হতে থাকে। আমি আজকে করলাম, 3 দিন ধরে থাকলাম, 4 দিন আবার হয়ে গেল, তখন 4 দিন ক্ষতি আমার হয়ে গেল অলরেডি। তো এমন কিছু করা উচিত যেটা পার্মানেন্ট সলিউশন, যাতে কোনো কারণে আপনার আশপাশে খারাপ কিছু আসতে না পারে, খারাপ কুফরি, বদনজর, কোনো কিছু যাতে আপনার কাছে আসতে না পারে। এই জন্য আমার রিসার্চ হচ্ছে এগুলোর উপরে, পার্মানেন্ট সলিউশনের উপরে। আমি কখনো বলবো না আমি সলিউশন দেই, আমি চেষ্টা করি, এটাই বলবো। যে আমার যে আত্মীয় স্বজন যারা করতেছে, হ্যাঁ, মানে আমি দেখতেছি, যখন আমাকে বললো লাস্ট শুয়ে আসি, আমার শাশুড়ির মতো অবয়ব, তার 2টা বান্ধবীর সাথে চলে, তার মধ্যে একজন দেখতেছি, এবং 4টা জিন, সে আমার সাথে অনেক ধোস্তাধুস্তি হচ্ছে, আমার সাথে পারতেছে না। এরপর ওরা করলো কি, আরো অনেকগুলারে জিন ডেকে নিয়ে আসলো। আমি তখন আমার শরীর থেকে আর পারতেছি না। তখন এর মধ্যে একটা জিন, আমার স্পষ্ট এখনো মনে আছে, বলতেছে তোমার আর কথা ছিল না, ওকেও মারা লাগলো। তখন আমার অলরেডি এখান থেকে ছুরি বসাই দিছে। আমি আমার শাশুড়ির দিকে তাকাই বলতেছি যে আমার যদি কোনো কষ্ট হয়, আমার দ্বারা কি হয়, আমি মারা যাচ্ছি, তো আমাকে মাফ করে দিয়েন। এরপরে
আমি ঘুমের থেকে সকালে যখন উঠছি তখন আমার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তো এরপরে যখন আমার তো টোটালি ড্যামেজ সবকিছু একবারে, যে আমার বাবা আমার ফ্যামিলি, এখান থেকেও অনেকে করছে কন্টিনিউ। সায়েন্টিফিক ব্যাখ্যাটা দিতে হবে। জি বলুন। সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে না, এটাকে বলা হয় পার্সোনালিটি ডিসঅর্ডার, জন্য অবশ্যই ভালো সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, এটা ট্রিটমেন্ট আছে। আর প্যারানর্মাল ব্যাখ্যা হচ্ছে আপনাকে খুব শক্ত বান মারা হয়েছে, খুবই শক্তিশালী বান, যে বানটা কবিদের পক্ষে ছোটানো সম্ভব না। আপনার কিছু প্রবলেম আছে, এগুলোর মধ্যে মূল প্রবলেম হচ্ছে আপনি বউয়ের সাথে খুব ঝগড়া করেন, খুব বেশি, এমন ঝগড়া কিছুদিনের মধ্যে করছেন, ডিভোর্সের পর্যায়ে চলে গেছে, আপনি আপনার বউকে ছাড়তে যাচ্ছেন, ডিভোর্স দিয়ে যাচ্ছেন, যেটা খুবই অন্যায়। আপনি জানেন আপনি ইসলামী মানুষ, জিন শয়তান সবচেয়ে পছন্দ করে স্বামী স্ত্রী তালাক, এটাই সবচেয়ে পছন্দের কাজ, বাকিগুলো কম পছন্দের কাজ, ওটাই আপনি করতে যাচ্ছেন, এটা করবেন না, ভুলেও করবেন না। আপনার ওয়াইফ যদি কোনো জায়গায় চাকরি করতে চায় তাই করতে যান, আপনার ওয়াইফ ভালো মানুষ, এটা যাতে কোনো কারণে তিক্ত না হয় এটা খেয়াল রাখবেন। আর যাওয়ার সময় আমরা কিছু জিনিস দিব, ইনশাল্লাহ ভালো হবে। মোটামুটি আমরা লিসনারদের কাছ থেকে স্টোরি আজকে আপনাদের কাছে এখানে শোনালাম। ওকে রেজা ভাই, আমরা অনুষ্ঠানের শুরুর দিকে যেটা আপনার কাছ থেকে শুনেছিলাম যে আপনি কিছু একটা বলতে চান, আপনি স্বপ্ন দেখেছেন বাস্তবে মিলে গেছে বা এরকম কিছু একটা। আসলে স্বপ্ন বলবো না কি বললাম জানি না, আমি নিজে রিসার্চ করি, বাট যখন আমার সাথে ঘটে যায় আমি বিশ্বাস করতে চাই না। আমার সাথে অনেক কিছু ঘটে, তো লিসেনাররা শুনতে চাই আমার সাথে কি ঘটে। এই যে আমি মানুষকে অনেক কিছু দেই, কালাম দেই, যতটুকু পারি চেষ্টা করি মানুষকে দেওয়ার, হেল্প করার, তো মানুষ আমাকে রিপ্লাই করে যে তারা সুস্থ হচ্ছে, ভালো হচ্ছে। আমরা চেষ্টা করি তাদেরকে রেডিওতে নিয়ে আসার, আগামী হয়তো নিয়ে আসবো ওদেরকে। রাত্রে ঘুমাই আসি, মানে আমি কিন্তু একটু রাত জাগি, লিসেনাররা চেষ্টা করবেন রাত না জাগা, রাত জাগা শরীরের জন্য খারাপ, বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করি, তো প্রতি রাতে আমি জাগি, এটা বছরের পর বছর ধরে আমার অভ্যাস হয়ে গেছে। 4টার সময় ঘুমাইছি আমি, এটা কিন্তু লাস্ট উইকের মানে মোটামুটি 8-10 দিন হয়ে গেছে। ঘুমে আসি, ঘুমের মধ্যে দেখতেছি যে আমার রুমটা একটা, আমার রুমের যে ডিম লাইটটা সেটা বিছানার নিচের অংশে, মানে উপরের ডিম লাইট থাকলে আমার চোখের সমস্যা হয়। ঘুমে আসি তো হঠাৎ করে একটা শব্দ পেলাম, রাব্বি এরকম একটা ডাক, কয়েকবার ডাকতেছে আমাকে, খুব রোমান্টিক ভাবে? না রোমান্টিক না, একটা মোটা গলা, ওকে, লাইক মি, অন্যরকম একটা গলা, মানে গলাটা জানি মনে হচ্ছে যে অনেক দূর থেকে আসতেছে, বহু দূর থেকে সাউন্ডটা। তো আমি স্বপ্ন বলি এটাকে, স্বপ্নই বলবো। তখন আমার চোখটা খুলছে, মানে স্বপ্নের মধ্যে আমি চোখটা খুলছি, দেখি একটা আলো, মানে আমার যে ওয়ালটা আছে ওয়াল থেকে বড় গর্ত থেকে একটা আলো বেরোচ্ছে, ওই আলো দিয়ে একটা লোক আসলো, মানে মনে হচ্ছে ভেসে ভেসে একটা লোক আমার দিকে আসলো, আসার পরে সামনে এসে দাঁড়াইছে। তো দাঁড়াইয়া ওর হাতের মধ্যে একটা থলি, মানে থলিটা হচ্ছে কাপড়ের থলি, যে আগের যুগে রাজা বাদশাহরা কয়েন দিত না, এরকম কয়েন দিত যারা আগে, যেটা আমাদের মোহর থাকতো, সোনার মোহর, ওই টাইপের থলি। ওনার বাম হাতে থলি আর ডান হাতটা খালি। তো আমাকে বলতেছে যে তুই কোন হাত নিবি বল। তো আমি তো তাকাচ্ছি, ডানে তাকাই বামে তাকাই, এই ডান হাতে কিছু না, বাম হাতে থলি আছে, আমি ভাবছি থলির মধ্যে অবশ্যই মোহর আছে, সোনার মোহর, আমি মোহরটাই নেই। সে ঠাস করে হাতে কি করলো জানি, হাতের মধ্যে একটা মানে হীরার মতো একটা কি জানি আসলো হাতের মধ্যে। তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি লোকটা সাদা, সুন্দর, খুবই সুন্দর একটা লোক, নুরানি চেহারা, দাড়ি অনেক বড়, পাঞ্জাবি পরা, কিন্তু আমি শুধু কোমরের উপরে পাটটা দেখতে পাচ্ছি, নিচের পাটটা আমার চোখে মানে খেয়াল করতেছি না, জাস্ট উপরে পাটটা দেখতেছি, এবং মনে হচ্ছে যে উনাকে মনে হচ্ছে সূর্যের মতো, সাদা সূর্য, পাশ দিয়ে আলো বেরোচ্ছে, এরকম একটা টাইপের স্বপ্ন। তো আমার পাশে তিথি বাচ্চা শুয়ে আছে, তো আমি কিন্তু সবসময় ডান কোর্টে শুই, তো আমি তাকে আছে তার দিকে। তো সে হাতের মধ্যে ঠাস করে কে নিয়ে আসলো হীরার মতো একটা, চকচক করতেছে। তখন সে বলছে তুই এখন বল, তুই থলি নিবি না হীরা নিবি? তাই আমি বলেছি হুজুর আমার কিছুই লাগবে না, আপনি আমার জন্য দোয়া করেন, আমি এটা বলতেছি। তো সে হাসলো, হেসে বলেছে তুই আমাকে আবার বল, মানে সে আমাকে ফোর্স করেছে কিছু নেওয়ার জন্য। তো বলছে থলি না হীরা? তাই আমি বলছি থলির মধ্যে কি? থলিতে অনেক কিছু আছে, অথবা তুই হীরা নে, হীরা তো কাজে লাগবে। তাই আমি বলছি আমি নিবো না, এত দামি জিনিস আমি নিতে পারবো না, আপনি আমার দোয়া করে দেন, এটা যথেষ্ট, অথবা আপনি আমাকে একটা তসবি দিয়ে যান। তারা বলতেছে আমাকে তসবি দিয়ে যান, আমি তসবি করবো, আর আমি এগুলো দিয়েন না। তো সে চলে গেছে, আমার স্বপ্ন ক্লোজ। পরের দিন উঠলাম, তেজিয়ে বলতে রাত্রে স্বপ্ন দেখছি, তুমি রিসার্চ করো, প্র্যাকটিস করো, দেখতে পারো। সারাদিন আমি কাজ করলাম, আপনার সাথে আমার দেখা হয়েছিল, একবার গল্প করছি, তখন আমি আপনাকে বলি নাই বিষয়টা। ঠিক কয়দিন আগে সেম স্বপ্ন, আবার হুজুর আসছে, এই হুজুর লোকটি আসছে, ওয়াল ছিদ্র করে, মানে ওয়ালের মধ্যে দিয়ে উনি আসে আর কি। তো আমার পশ্চিম দিকের ওয়াল, উত্তর মানে পূর্ব পশ্চিম আসলো আবার। এবার উনি খুব নোংরা, মানে ওনার বডি খুব নোংরা, এই হুজুরটাই কিন্তু শরীর নোংরা, মানে ময়লা হয়ে আছে, কিন্তু ময়লা মানে এমন ময়লা না যে নোংরা, কাপড়টা ময়লা হয়ে গেছে, কিন্তু ওনার বডি থেকে গন্ধ বেরোচ্ছে সুন্দর। আমি স্বপ্নের মধ্যেই আমি স্মেল পাচ্ছি যে সুন্দর ফুলের গন্ধ, তো বেলি ফুলের গন্ধ, বা মাঝে মাঝে গোলাপ ফুলের গন্ধ, বা রুহবজার গন্ধ, এরকম গন্ধ পাচ্ছি, কিন্তু উনি একটু মন খারাপ টাইপের। তো ওনার 2 হাতে খালি। তো আমাকে বলতেছে তুই তো কিছু নিসনি, তো এটাও কিন্তু স্বপ্নে, ভোরবেলা স্বপ্ন, তুই তো কিছু নেস নাই, তো আমি তো কিছু আনতে পারি নাই। তো আমি বলছি আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি আপনি আনেন নাই, আপনার জন্য দোয়া করবেন, এটা যথেষ্ট, আমার সবকিছু আল্লাহর মতে আছে, আপনি আমার জন্য দোয়া করেন যাতে আমি বেহেশতে যেতে পারি। তুমি বলতেছে যে না, তোকে তুই মানুষের উপরে করস, তোকে কিছু দিতেই হবে। তাই আমি বলছি আপনি মানে কি দিবেন?
আল্লাহ তো আমাকে সবকিছুই দিছে, বাড়ি গাড়ি স্ত্রী সন্তান সবই আমার আছে, সব আছে। আপনি কি দিবেন? আপনি আমাকে দোয়া ছাড়া কিছু দিতে পারবেন না। উনি বলছেন না তুই নে, থলিটা আবার বাইর করছে, পকেটে হাত দিয়ে থলি, বাম পকেটে হাতে থলি বের করছে, বাম হাত দিয়ে, কিন্তু উনার বাম হাত, বলতে যে থলিটা নে। আমি বলছি হুজুর প্লিজ আমাকে এগুলো দিয়েন না। তো উনি খুব প্রেশার করতেছে থলিটা নে। তাই আমি বলছি আপনি 2 হাত মুট করেন। আমি ওনাকে শুরু করছি, আমি যে রেডিও যেটা করি ওনার সাথে শুরু করছি, আমি বলছি আপনি 2 হাত মুট করেন। উনি 2 হাত মুট করছে, একটা থলি মুট করছে, এক হাত খালি। আমি বলছি আপনি পিছনে হাত নিয়ে লুকাই ফেলেন, যে কোনো একটা থলি নেন, আমি গেস করবো থলি কোন হাতে আছে। মানে আমি ওনার সাথে শুরু করছি খেলাধুলা স্বপ্নের মধ্যে, বুঝছেন? তো উনি হাত দুটো পিছনে নিয়েছে, 2 হাত মুট করে সামনে নিয়ে আসে। তো উনি আমাকে বলতেছে দেখ যে কোনো এক হাতে থলি আছে, তুই চুজ কর, তুই পছন্দ কর। আমাকে কিন্তু উনি তুই করে বলতেছে। তো আমার টিগোতে লাগছে প্রথমে, পরে চিন্তা করছি স্বপ্ন তো সমস্যা না। তো আমি ওনার 2 হাত দেখলাম, তো আমি দেখলাম একটা হাতের কোনা দিয়ে একটা দড়ির মতো বাইরে আছে। তাই আমি বুঝছি যে ওনার ডান হাতের থলি এখন চেঞ্জ করে ফেলছে, ডান হাত থলি বাম হাত খালি। তাই বাম হাত ধরছি ওনার। যখন আমি ধরছি কি ভাবে আমার কাছে মনে হচ্ছে আমি বরফের মধ্যে হাত দিছি, বরফে একটা জাস্ট ডিপ ফ্রিজের বরফ এরকম একটা হাত দিচ্ছি। মনে হচ্ছে যে একটা লাশ যখন মরে ঠান্ডা হয়ে যায় ঠিক সেরকম লাশে আমি হাত দিছি। তো আমার কাছে তখন ভয় পাইছি যে এটা কি লাশ বা কোনো লাশ কি আমার কাছে বলতে চাচ্ছে, এরকম একটা ফিলিংস আমার। তখন আমি ভয় পেয়ে গেছি স্বাভাবিক। যখন আমি টাচ করছি ওনার হাতে, উনি হাত খুলে বলছে হাতে কিছু নাই, তুই আমাকে বলতে তুই থলি নে, আবার বলে থলি নে। আমি বিরক্ত হয়ে গেছি, থলি যখন দিবেন দেন, আমি থলি দেন কি করবো? এটা তুই মানুষকে দিবি। আমাকে সে বলতেছে থলিটা তুই মানুষকে দিবি। আচ্ছা, তাই বলছি ঠিক আছে দিব, আপনি আমাকে দেন, কিন্তু আমি এটা নিতে পারবো না। ঠিক আছে তুই যখন নিবি না তুই মানুষকে দিস। আমি বলছি ঠিক আছে দেন। জাস্ট আমি থলিটা ধরলাম, থলিটা নিচ থেকে মনে হচ্ছে ব্লেড দিয়ে ছিঁড়ে ফেললো, কেটে ফেলে ঝুরঝুর করে সাউন্ড হচ্ছে। অসংখ্য শত শত মুক্তা থলি থেকে পড়তেছে। আমি লাভ দিয়ে ঘুমতে করছি একদম এক লাফে। সরি বলতে বলেছে একটা জিনিস, যখন সে বলছে থলিটা দিয়ে, তখন সে আমাকে বলছে দেখ এই থলিটা তোর জন্য অনেক কিছু নিয়ে আসবে। এই কথা বলছে, আমি তখন থলিটা হাত দিছি, মনে হচ্ছে ব্লেড দিয়ে কেটে ফেলছে, ঝড়ে মুক্তা পড়ছে। তখন আমি ভয় পাইছি স্বাভাবিক, লাভ দিয়ে উঠে গেছি। উঠে তিথিকে আমি ধাক্কা দিচ্ছি, উঠে দেখি আমার পুরা ঘরে মুক্তা অরিজিনাল। এটা আনবিলিভেবল। আমি জানি বিশ্বাস করার কথা না। আপনার যখন 10টা মুক্তা নিয়ে আসছে, এই যে মুক্তাটা দেখেন কেমন, এবং এই মুক্তা সম্ভব ভাই আমি হ্যাঁ নিতে পারবেন। আমি আপনাকে বলি, এই মুক্তা আমি নিয়ে গেছি বসুন্ধরাতে, যারা মেশিনে চেক করে পাথর। উনি দোকানদার আমাকে বলতেছে আপনি এই মুক্তা কোথায় পেলেন? এটা তো একদম সাগরের মাঝখানে ঝিনুকের মুক্তা, এটা কিন্তু পারে পাওয়া যায় না, এই মুক্তাটা খুবই রেয়ার। তো উনি বলছে যে বিক্রি করবেন, বিক্রি না, আমি এটা মানুষের জন্য দেওয়ার জন্য নিয়ে আসছি। তো আমি কিবরিয়া ভাই আপনার কাছ থেকে দিয়ে গেলাম 10টা মুক্তা। আপনি 10 জনকে, যে 10 জন খুবই নিরুপায়, যাদের খুব সমস্যা, তাদেরকে দিবেন। আপনি যারা সমস্যা আছে, আপনি হয়তো আমি জানি না এতে কোনো লাভ হবে কিনা আমি জানি না, এটা আমি মনে করবো কিছুই হবে না, কিন্তু যে স্বপ্নে আমি যে মুক্তাগুলো পাইছি আমার বালিশের নিচে বিছানায়, ওকে, তো লোকজন তো আমার কাছে ভাই হুমড়ি খেয়ে পড়বে। আপনি দিন, আপনি নিজে থেকে দেন না, আপনি দেন, আমি দিব, আমার কাছে আসলে আমি দিব। শুধু তাদেরকে আপনি দিবেন যাদের খুব প্রয়োজন, এছাড়া কাউকে দিবেন না। ওই একটা আপনি সাথে আপনি রেখে দিবেন, এটা আপনার জন্য গিফট আমার পক্ষ থেকে। তারপরে আমি বলি বলছে আপনাকে, আমাকে বলছে মানুষকে দিতে স্বপ্নের মধ্যে। একদম বিষয়টা স্বপ্নে যেটা হচ্ছে স্বপ্নের মধ্যে সীমা থাকতো, স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এবার আমি তিথিকে আপনাকে বলার চেষ্টা করছি কয়েকবার, কিন্তু সুযোগ হয় নাই। সেই সব মুক্তা এটা বইমে রাখছি। এবং কি বলবো কি ভাই, মুক্তা যেদিন আমি পাইছি, আপনি সামনে ছিলেন হয়তোবা, তার 3 দিন পরে আমার কাছে প্রকাশক আসছে, আমাদের একটা বই বেরোবে, অনেক বড় একটা ডিল হয়েছে, আমাদের দুইটা প্রোডাক্ট নতুন লঞ্চ হয়েছে মার্কেটে। আমার আর্থিকভাবে মারাত্মক লাভ হয়েছে, কিন্তু আমি কোনোদিন বলবো না এটা মুক্তার জন্য, এটা আল্লাহর অশেষ মেহেরবানি আমার উপর। এটা মুক্তা বা হীরা জহরত এসব কোনো কিছু কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতা আল্লাহ পাকের। আমি জানি না মুক্তাটা কেন আমার রুমে আসলো, কেনই বা আসলো, কেন ওই হুজুরটা বললো যে তুমি মানুষকে দিও, এটা মানুষের উপকার হবে, এতটুকু আমার জাস্ট ড্রিম ছিল। সেই মুক্তা আপনাকে দিই। এখান থেকে আমি একটু কনক্লুশন টানি ভাই, এটা আমাদের লাখ লাখ মানুষ শুনতেছে। আমি আবারও বলি, দিস ইজ নন সায়েন্টিফিক শো। এটাকে আপনারা এন্টারটেইনমেন্টের জায়গা থেকে নেন, সিরিয়াসলি নিয়েন না। আর প্রথম কথা হচ্ছে এই যে ব্যাপারগুলো, এগুলো নিয়ে হলিউড বলিউডে অনেক ধরনের মুভি হয়, মুভি হিসেবে আপনারা নেন, এটাকে সিরিয়াসলি চিন্তা করার কোনো দরকার নেই। কোনো পাবলিক এটা বলবো না সিরিয়াসলি চিন্তা করার জন্য, আপনাকে ব্যক্তিগত জায়গা থেকে নেন। এবং এই মুক্তার মধ্যে বিশেষ কিছু চিহ্ন আছে, সেগুলো আপনি ছাড়া কেউ জানবেন না, আপনি এবং আমি আপনাকে দেখাই দিব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আর এটা আপনি 10টা মুক্তা দিয়ে দিন, আমার পক্ষ থেকে আপনার জন্য। আপনার কাছে রাখবেন, আপনি নিজে দেখবেন আপনার কোনো উন্নতি হয় কিনা। ঠিক আছে, আপনি আমাকে ভালোবেসে দিলেন, সেইভাবে আমি রাখতে পারি। আপনার বিলিভের প্রতি আমার রেসপেক্ট আছে, এই অর্থে আমি রাখছি, কিন্তু আপনার বিলিভ আমি বিলিভ করি না। আমি নিজেও বিলিভ করি না। আমি সবাইকে 100 বার বলবো বিলিভ না করতে, এগুলা আনবিলিভ করতে। বিশ্বাস করবেন শুধু আল্লাহকে, আর কাউকে। আমি আবারও বলছি, আই ডোন্ট বিলিভ হিজ ড্রিম, বাট আই রেসপেক্ট হিজ বিলিভ। ওকে, সো সেই জায়গা থেকে উনি আমাকে দিয়েছেন, ওনাকে এটা না নিলে ডিসঅনার করা হয়, সেই জায়গা থেকে আমি এটা রাখছি আমার কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো আমরা শেষ করছি প্রিয় শ্রোতা। আপনারা মুক্তার ছবিগুলো ফেসবুকেও দেখতে পাবেন, আমরা দিয়ে দিব। আজকের মতো শেষ করি। আমাদের ফেসবুকের ঠিকানাটা আমি আরো একবার বলছি, www.facebook.com/DAARTAROT, দ্যাট ইজ .tarot। এই পেজটিতে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এই পেজটির মেম্বার হয়ে যাবেন। মানে ভয়।